ড্রাকোনিসের রাজকীয় চেম্বারে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। গাঢ় সবুজ সিল্কের পর্দাগুলো ভারী বাতাসে অল্প দুলছিল, আর মেঝের মোহনীয় কারুকাজ যেন সেই স্থবির পরিবেশকে আরও রহস্যময় করে তুলছিল। 2 দিন পর জ্যাসপারকে অবশেষে মুক্তি দেওয়া হলো, তবে তাকে ড্রাকোনিসের সামনে ডেকে আনা হলো। জ্যাসপার দাঁড়িয়েছিল দৃঢ় আর গম্ভীরভাবে। তার অলিভ গ্রিন চোখে ছিল অব্যক্ত ক্রোধ আর বিভ্রান্তি। ড্রাকোনিস এক হাতে সিংহাসনের পাশে রাখা অজস্র পুঁথির মধ্যে একটা তুলে নিয়ে পড়ছিলেন। তার লম্বা শীতল চেহারায় কোনো বিশেষ ভাব প্রকাশ পাচ্ছিল না। জ্যাসপার মাই সান, ড্রাকোনিস ধীর অথচ গম্ভীর কণ্ঠে শুরু করলেন। তুমি জানো তোমার শক্তি শুধু তোমার একার নয়, এটা আমাদের পুরো রাজ্যের ভবিষ্যৎ। তুমি শুধু ভেনাসের একটা রাজ্যেরই প্রিন্স নও, তুমি গোটা ভেনাসের প্রিন্স। কিন্তু যে পথ তুমি বেছে নিয়েছিলে তা আমাদের সমস্ত কিছু ধ্বংস করতে পারত। জ্যাসপার কথা বলার জন্য মুখ খুলতে চাইলেও ড্রাকোনিস তাকে হাত তুলে থামিয়ে দিলেন। শোনো জ্যাসপার, ড্রাকোনিস কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, আমি জানি তুমি ফিওনার প্রতি দুর্বল ছিলে, কিন্তু এই দুর্বলতা, এই ভালোবাসা তোমার এবং তার উভয়ের জন্যই বিপদ। তুমি ফিওনার স্মৃতি মুছে দিয়েছ, সে তোমাকে আর মনে রাখিনি, আর তার জন্য এটাই শ্রেষ্ঠ। তার জীবন এখন অন্য পথে এগোবে। জ্যাসপার শ্বাসরুদ্ধ অবস্থা নিয়ে ড্রাকোনিসের কথা শুনছিল। তার মুষ্টি শক্ত হয়ে উঠল, কিন্তু সে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিল না। ড্রাকোনিস তার আসন থেকে উঠে দাঁড়ালেন। তার লম্বা চেহারা যেন এক পর্বতের মতো দৃঢ় আর অপরাজেয়। তিনি ধীরে ধীরে জ্যাসপারের দিকে এগিয়ে এলেন। জ্যাসপার, ফিওনার জন্য একটা জীবন ঠিক করা হয়েছে। তার গ্র্যান্ডফাদার চেনসিং নিশ্চিত করেছেন যেহেতু এই বিয়েটা তার মঙ্গলের জন্য সঠিক। তুমি এটা মেনে নিতে পারো বা না পারো, কিন্তু আমার সম্মান তোমার হাতে। তুমি জানো ভেনাসের রাজা হিসেবে আমি যদি নিজের কথা রাখতে না পারি, তাহলে রাজ্যের ভরসা ভেঙে যাবে। রাজা জারেনের কাছে আমি কথা দিয়ে ফেলেছি যে তুমি অ্যালিসাকে বিয়ে করবে। ড্রাকোনিস থেমে এক মুহূর্তের জন্য জ্যাসপারের দিকে তাকালেন। তার চোখের গভীরতা থেকে ছড়িয়ে পড়ছিল এমন এক শক্তি যা জ্যাসপারকে স্তব্ধ করে রেখেছিল। যদি তুমি আমার সিদ্ধান্তের বিরোধিতা করো মাই সান, তাহলে আমার সম্মান থাকবে না। রাজ্যের ভবিষ্যৎও অন্ধকারে তলিয়ে যাবে। আমি তোমাকে এই কথা জানিয়ে দিচ্ছি। যদি তুমি সিদ্ধান্ত না মানো, তবে আমি নিজেকে সবার কাছ থেকে আড়াল করে ফেলব। আমাকে আর খুঁজে পাবে না। ড্রাকোনিস তার কথার পর আর কিছুই বললেন না। তিনি হনহন করে কক্ষ থেকে বেরিয়ে গেলেন, জ্যাসপারকে একা রেখে। জ্যাসপার সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। তার মনের মধ্যে যেন যুদ্ধ চলছিল। তার চারপাশে অন্ধকার ঘনীভূত হচ্ছিল। তার একমাত্র যা শোনা যাচ্ছিল তা ছিল তার নিজের বুকের ধুকপুক করা হৃদস্পন্দনের শব্দ। কেন আমার জীবনটা এমন হলো? কেন সব কিছু আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে? জ্যাসপার ফিসফিস করে বলল, যেন নিজেকেই প্রশ্ন করছে। তার চোখে এক ফোঁটা অশ্রু চকচক করে উঠল, কিন্তু সে দ্রুত সেটাকে মুছে ফেলল। তবুও তার মনে একটা প্রশ্ন ক্রমাগতই ফিরে আসছিল, ফিওনার জন্য সত্যিই কি এটাই সঠিক? ফ্লোরাস রাজ্যের বাতাস যেন দিন দিন ভারী হয়ে উঠছে। রাজপ্রাসাদের সাদা পাথরের দেয়ালগুলো যেন চাপা উত্তেজনার গুঞ্জনের প্রতিধ্বনি করছে। রাজা জারেনের দরবারে সেদিন আর 10টা দিনের মতো শান্ত কিছুই ছিল না, কারণ একটিমাত্র খবর পুরো রাজ্যে ঝড় তুলে দিয়েছে। ফিওনা লিয়ারার সন্তান। রাজপরিবারের অন্দরমহলে শোক আর বিস্ময়ের এক অদ্ভুত মিশ্রণ। যে লিয়ারাকে এতদিন বন্দি করে রাখা হয়েছিল, তার সন্তান পৃথিবীর এক কোণে হারিয়ে গিয়েছিল। তার রক্ত আজ নতুন করে জীবিত হয়ে ফিরে এসেছে। ফিওনার নাম যখন প্রথম শোনা গেল, পুরো দরবারের মানুষের মধ্যে তখন চাপা কৌতূহল জেগে উঠেছিল। কে এই মেয়ে? কিভাবে লিয়ারার রক্তধারায় সে এসেছে? কিন্তু ফিওনার আসল পরিচয় জানার পর সবাই বিস্ময়ে হতবাক। তার চেহারায় এমন কিছু ছিল যা এক লহমায় অ্যালিসার সিলভার মনে ঝড় তুলেছিল। সেই চোখ, সেই নরম মুখের অব্যয় যেন কোথাও আগে দেখা।
তারা অবিশ্বাসের সঙ্গে একে অপরের দিকে তাকালো। অ্যালিসা এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার হৃৎপিণ্ড দ্রুতগতিতে ধুকপুক করতে লাগলো। এটা কিভাবে সম্ভব? তার ঠোঁট থেকে ফিসফিস করে বের হলো। সিলভা একটু পেছনে সরে দাঁড়ালো। তার চিবুক শক্ত হয়ে গেল, চোখে রাগ আর বিভ্রান্তির মিশ্রণ। অ্যালিসা আপু, সিলভা চাপা গলায় বলল, এটা কি আমাদের স্বপ্ন নাকি বাস্তব? ফিওনা কিভাবে ফুপির মেয়ে হতে পারে? সে তো মানুষ ছিল, তাই না? কিন্তু এখন ফিওনা তখনও বুঝতে পারছে না কেন এই দুইজন তাকে এমনভাবে দেখছে। অ্যালিসা আর সিলভাকে দেখে ফিওনার ভেতরেও এক অদ্ভুত অস্বস্তি কাজ করল। মনে হচ্ছিল তাদের চেহারাগুলো খুব পরিচিত, কিন্তু কোথায় দেখেছে তা মনে পড়ছিল না। অন্যদিকে রাজা জারেন এখনও পুরো বিষয়টি জানতে পারেনি। তার ধারণা ফিওনা শুধুমাত্র পৃথিবীর একটা সাধারণ মেয়ে ছিল, যে এতদিন মানবী ছিল, হঠাৎ ড্রাগন হয়ে ফিরে এসেছে। কিন্তু তিনি কখনোই জানতেন না ফিওনার সাথে ভেনাসের প্রিন্স, যার সাথে তার একমাত্র কন্যার বিবাহ ঠিক করা, সেই জ্যাসপারের সাথে ফিওনার একটা সম্পর্ক ছিল। অ্যালিসা গলা পরিষ্কার করে ফিওনার দিকে এগিয়ে গেল। তার ঠোঁটে এক ধরনের রুক্ষ হাসি ফুটে উঠল। তোমার নাম ফিওনা, তাই না? ফিওনা মাথা নেড়ে সম্মতি জানালো। তুমি কি জানো তুমি আসলে কে, বা পৃথিবীতে কোথায় ছিলে? অ্যালিসার গলায় এক ধরনের তীক্ষ্ণতা ছিল, যেন প্রতিটা শব্দ দিয়ে সে ফিওনাকে আঘাত করতে চাইছে। ফিওনা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি পৃথিবীর চীনে বড় হয়েছি, একজন সাধারণ মানুষ হিসেবে। তবে আমি আর এখন আগের মতো নেই, এটা আমি জানি। এর বাইরে আর কিছুই আমি জানি না। আমি শুধু ভেনাসে আমার জায়গা খুঁজতে এসেছিলাম। সিলভা হঠাৎই ঠোঁট কামড়ে হাসল। তোমার জায়গা খুঁজতে? তুমি জানো না তুমি কত বড় রহস্য নিয়ে এসেছো। ফিওনা আরও বিভ্রান্ত হলো। তার মনে হলো এই দুই নারীর সঙ্গে তার কোনো অদৃশ্য সংযোগ আছে, কিন্তু সেই সংযোগের মানে সে নিজেও জানে না। অন্যদিকে অ্যালিসা আর সিলভা দুজনেই ভালো করে জানে ফিওনা যদি আসল সত্য জানতে পারে তবে তার জীবন কখনোই আর আগের মতো থাকবে না। আর সেই সত্যের মধ্যেই লুকিয়ে আছে জ্যাসপার, যার নাম তারা এখনো ফিওনার সামনে উচ্চারণ করেনি। রাজা জারেন যখন দরবারে প্রবেশ করলেন সবাই চুপ হয়ে গেল। তিনি ফিওনার দিকে তাকালেন, তার চোখে গভীরতা এবং অনুরাগ। কিন্তু সেই দৃষ্টির আড়ালে লুকিয়ে ছিল একটা কঠিন সত্য। তিনি জানতেন ফিওনাকে ভেনাসের সামনে পরিচয় করানোর পর তার জীবন আর কখনো আগের মতো স্বাভাবিক থাকবে না। রাজপ্রাসাদের দরজার বাইরে তখনও বাতাস বয়ে চলেছে, কিন্তু ভেতরে যেন সময় থমকে দাঁড়িয়েছে। সবাই অপেক্ষায় কখন ফিওনার আসল পরিচয়, তার অতীত, তার ভবিষ্যৎ আর হৃদয়ের গোপন কাহিনী প্রকাশ পাবে। রাজা জারেন ধীরে ধীরে ফিওনার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে এক অদ্ভুত কোমলতা আর গভীরতা। ফিওনার দিকে তাকিয়ে তিনি এক দীর্ঘশ্বাস ছাড়লেন, যেন বহুদিনের এক গোপন কথা বলার প্রস্তুতি নিচ্ছেন। ফিওনা, তিনি মৃদু গলায় বললেন, তুমি জানো আমি কে? আমি তোমার মামা, তোমার মা লিয়ারার ভাই। তুমি এই রাজ্যের অংশ, এই পরিবারের উত্তরাধিকার। কাল তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। কাল ভেনাসের একমাত্র রাজকুমার আর রাজা আমাদের দরবারে আসবেন। তাদের সামনে তোমাকে পরিচয় করিয়ে দিতে হবে। এই পরিচয় শুধুমাত্র তোমার নয়, আমাদের পুরো রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। ফিওনা কিছুটা বিস্মিত হয়ে রাজা জারেনের দিকে তাকালো। তার মনের মধ্যে এক অদ্ভুত শূন্যতা। রাজকুমার, রাজা, এসব কি? তার জীবনে এমন কিছু তো কখনো ভাবেনি। সে ধীরে ধীরে মাথা নাড়ল, যেন বোঝাতে চাইল যে সে কিছুই জানে না। ঠিক তখনই অ্যালিসা এক ধাপ এগিয়ে এলো। তার ঠোঁটে এক ধরনের অদ্ভুত হাসি, যা মনের গভীরে লুকানো ঈর্ষাকে স্পষ্ট করল। ফিওনা, তুমি কি জানো এই প্রিন্সকে? ফিওনা আবারও মাথা নেড়ে না জানালো। তার চোখে বিস্ময় আর কৌতূহল। অ্যালিসা আর সিলভা একে অপরের দিকে তাকালো। সিলভার চোখে এক মুহূর্তের জন্য বিভ্রান্তি ফুটে উঠল, কিন্তু অ্যালিসার মুখে এক ধরনের তৃপ্তি ঝরে পড়ল।
এত কিছু ঘটে গেছে আর তুমি কিছুই মনে করতে পারছো না? অ্যালিসার কণ্ঠে এক ধরনের তাচ্ছিল্য, যেন সে ফিওনার স্মৃতিভ্রংশে সন্তুষ্ট। সিলভা তখন ফিসফিস করে বলল, তাহলে কি ফিওনা সত্যি সব কিছু ভুলে গেছে, নাকি নাকি সে অভিনয় করছে? অ্যালিসার চোখ চকচক করে উঠল। ভুলে গেলেই বরং ভালো। এবার প্রিন্সকে আর কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ফিওনা তাদের কথার কিছুই বুঝতে পারছিল না। সে স্রেফ তাদের দিকে তাকিয়ে রইল, যেন পুরো ব্যাপারটি তার কাছে অস্পষ্ট আর অবদ্ধ। অন্যদিকে রাজা জারেন তাদের কথার দিকে খুব একটা মনোযোগ দিলেন না। তিনি ফিওনার দিকে স্নেহমাখা চোখে তাকিয়ে বললেন, ফিওনা, কালকের জন্য প্রস্তুত হও। তোমার সামনে তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই রাজ্যের ইতিহাসে তোমার জায়গা তৈরি হবে। সব কিছু বদলে যাবে ফিওনা, সব কিছু। অ্যালিসার সিলভা দূর থেকে দেখছিল। অ্যালিসার চোখে তখন একটাই চিন্তা ঘুরছিল, জ্যাসপার আর ফিওনার মধ্যে যদি কিছু থেকে থাকে তবে সেটা একেবারে মুছে গেছে। এবার প্রিন্সকে নিজের করে নেওয়া শুধু সময়ের অপেক্ষা। রাত গভীর। ফিওনা একা বসে আছে রাজকীয় কক্ষের জানালার কাছে। বাইরে বিশাল ভেনাসের আকাশে তারার মেলা, কিন্তু তার মন পড়ে আছে দূর পৃথিবীতে। তার গলায় পৃথিবীর একটা ছোট্ট লকেট, যেটি তার গ্র্যান্ডপা তাকে জন্মদিনে উপহার দিয়েছিলেন। বারবার সেই লকেটের দিকে তাকিয়ে ফিওনার মনটা ভারী হয়ে আসছে। গ্র্যান্ডপা, মিস ঝাং, তার চেনা গলি, পিকিং ইউনিভার্সিটির আঙিনা, লিন, লিয়া, তার ফ্রেন্ড, সব কিছুই যেন এক অদৃশ্য শূন্যতায় পরিণত হয়েছে। ফিওনার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো। ফিওনা জানালার দিকে পেছন ফিরে তাকালো। তার সামনে এসে দাঁড়ালেন এক অদ্ভুত মমতামাখা মুখ লিয়ারা, তার মা। লিয়ারা ধীরে ধীরে এগিয়ে এলেন, চোখে স্নেহের আলো। তিনি ফিওনার বিষণ্ণ মুখ দেখে থমকে গেলেন। কি হয়েছে ফিওনা, আমার ছোট্ট প্রিন্সেস? তোমার কি পৃথিবীর কথা মনে পড়ছে? ফিওনা মাথা নিচু করে ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ জানালো। চোখের কোণায় জল চিকচিক করছিল। লিয়ারা তার মেয়ের কাছে গিয়ে তার চুলে হাত বুলিয়ে দিলেন। সেই স্পর্শে ফিওনার মনে হলো যেন পৃথিবীর মাটির গন্ধ লেগে আছে। আমার মেয়ে, আমি জানি তোমার মনে কতটা জুড়ে পৃথিবী রয়ে গেছে। তোমার গ্র্যান্ডপা, মিস ঝাং, তোমার ছোট ছোট মুহূর্তগুলো, সব কিছু। সেসব ভুলে যাওয়া সম্ভব নয়। জানি তোমার মন খারাপ। লিয়ারা ধীরে ধীরে ফিওনাকে নিজের বুকে টেনে নিলেন। তার গলা ধরে ফিওনা ফিসফিস করে বলল, মা, আমি ওদের সবাইকে খুব মিস করি। মনে হয় যেন আমি আমার জায়গা হারিয়ে ফেলেছি। লিয়ারার চোখে জল এসে গেল, কিন্তু তিনি তা মুখে প্রকাশ করলেন না। তিনি ফিওনার মাথায় আলতো করে চুমু খেয়ে বললেন, তুমি যেখানেই থাকো না কেন, তোমার জায়গা কখনোই হারাবে না ফিওনা। পৃথিবীর সঙ্গে তোমার সম্পর্ক চিরকাল থাকবে। কিন্তু এখন তোমার জায়গা এখানেও আছে। এই রাজ্য তোমার অপেক্ষায় আছে। এই পথ কঠিন, তবে আমি তোমার পাশে আছি। ফিওনা মায়ের কথাগুলো শুনে এক ধরনের ভরসা অনুভব করল। তার বুকের ভেতর জমে থাকা কষ্ট একটু একটু করে যেন কমে আসছিল। সে মাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার মনে হলো এই মুহূর্তে সে যত দূরেই থাকুক, তার মায়ের স্নেহ তাকে আগলে রাখবে। পৃথিবী থেকে দূরে হলেও তার মা তার পাশে, আর সেটাই তার শক্তি। লিয়ারা কিছুক্ষণ বাদে কক্ষ থেকে বেরিয়ে যায়। ফিওনা বিছানায় বসে বিশ্রাম নিচ্ছিল। চোখ দুটো বন্ধ করে আধশোয়া হয়ে আছে। তখনই কক্ষের বিশাল দরজা খুলে এক ড্রাগন সার্ভেন্ট প্রবেশ করল। তার উচ্চতা অন্তত 6 ফুট, শরীর ঢেকে আছে সোনালি বর্মে, যা হালকা আলোতেও ঝলমল করে উঠছে। তার পেছনে আরও 2 জন ড্রাগন সার্ভেন্ট, যারা রাজকীয় মর্যাদার ভার বয়ে নিয়ে এসেছে। তাদের হাতে ধরা বিশাল একটা গাউন। গাউনটি এত বড় যে তারা 3 জন মিলে ধরে এসেছে। গাউনটির সিল্কি কাপড় যেন নিজে থেকেই আলো ছড়ায়। চারপাশে সূক্ষ্ম হীরার কারুকাজ, আর তার উপরে নীলাভ সবুজ রঙের প্রাকৃতিক ড্রাগন পাখির পালক দিয়ে তৈরি নকশা।
ফিওনা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। এত জাঁকজমকপূর্ণ পোশাক সে আগে কখনো দেখেনি। এটা কি? ফিওনা অবাক গলায় বলল। এই মুহূর্তে লিয়ারা কক্ষে প্রবেশ করলেন। তার মুখে শান্ত এক হাসি, যা সব উদ্বেগ মুছে দিতে সক্ষম। এটা তোমার জন্য লিটল প্রিন্সেস। কালকের জন্য তৈরি হতে হবে। আমাদের রাজ্যের ঐতিহ্যের অংশ হতে হবে তোমাকে। ফিওনা গাউনটির দিকে তাকিয়ে বলল, মা, এটা তো অনেক ভারী। আমি কখনো এত বড় পোশাক পরিনি। আমি কি এটা সামলাতে পারবো? লিয়ারা তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, এটা তোমাকে শুধু দরবারে যাওয়ার সময় পরতে হবে। এখানে তুমি যেমন ইচ্ছা তেমন পোশাকই পরতে পারো। আমাদের রাজ্য প্রাচীন ঐতিহ্য মেনে চলে, কিন্তু আমরা আধুনিক পৃথিবীর পোশাককেও গ্রহণ করেছি। তুমি চাইলেই চীনের ওয়েস্টার্ন পোশাকও পরতে পারো। ফিওনার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তাহলে কি আমি চীনের সেই পোশাকগুলো পরতে পারবো? লিয়ারা মাথা নেড়ে বলল, হ্যাঁ, অবশ্যই। কিন্তু কালকের দিনের জন্যই রাজকীয় পোশাকটাই তোমাকে পরতে হবে। এটা আমাদের রাজ্যের ঐতিহ্য। ফিওনা আর কিছুই বলল না। তার চোখে রাজকীয় গাউনটি জাঁকজমক আর মায়ের কথার গাম্ভীর্য মিলে এক অনন্য অনুভূতি তৈরি করল। ভিতরে এক ধরনের সংকোচ থাকলেও সে বুঝতে পারল এটাই তার নতুন জীবন, আর তাকে এটা মেনে নিতে হবে। ফিওনা এবার তার কক্ষের ডান দিকের জানালার পাশে এসে দাঁড়ালো। এবার জানালার বাইরের দৃশ্য দেখে সে অবাক। আকাশে উড়ে বেড়ানো বিশাল ড্রাগনগুলো, দূর থেকে দেখা স্ফটিকের মতো উজ্জ্বল পাহাড়ের সারি, আর তার মাঝখানে ঝকঝকে শহরের জটিল স্থাপত্য। একটা অদ্ভুত বৈপরীত্য, যেন প্রাচীন কোনো রূপকথার রাজ্য আর ভবিষ্যতের কোনো মহাজাগতিক সভ্যতা এক হয়ে গেছে। লিয়ারা তার মেয়ের দিকে তাকিয়ে আছেন, তার চোখে গভীর মমতা আর ঠোঁটে মৃদু হাসি। তিনি এসে ফিওনার পাশে দাঁড়ালেন। বাহ, তোমাকে তো বেশ মুগ্ধ মনে হচ্ছে লিটল প্রিন্সেস, তিনি বললেন। ফিওনা জানালার বাইরে তাকিয়ে বলল, মা, এটা তো অবিশ্বাস্য। মনে হয় আমি কোনো রূপকথার রাজ্যে এসেছি, কিন্তু একই সাথে সব কিছু এত আধুনিক। আমি ভেবেছিলাম প্রাচীন রাজ্যগুলো হয় পুরনো, নয়তো আধুনিক শহরগুলোর ঐতিহ্য ভুলে যায়। এখানে দুটো একসাথে কিভাবে সম্ভব? লিয়ারা একটু হেসে বললেন, এটাই ভেনাসের বিশেষত্ব। আমরা আমাদের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি আর রাজকীয় মর্যাদাকে ধরে রেখেছি, কারণ সেটাই আমাদের শিকড়। কিন্তু আমাদের শিকড়ের সাথে সাথে আমরা আকাশ ছোঁয়া প্রযুক্তি আর বিজ্ঞানেও এগিয়ে গেছি। আমরা জানি প্রাচীন আর আধুনিক দুটোই একসাথে থাকতে পারে, যদি তুমি ভারসাম্য বজায় রাখতে পারো। ফিওনা মুগ্ধ হয়ে বলল, কিন্তু কিভাবে মা? পৃথিবীতে এটা কেউ করে না। সেখানে পুরনো জিনিস ফেলে নতুন কিছু বানানো হয়। লিয়ারা তার মেয়েকে কাছে টেনে নিলেন। পৃথিবী এখনও শিখছে। আমাদের রাজ্য অনেক আগে থেকেই জেনেছে কিভাবে ঐতিহ্যকে সম্মান করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হয় ফিওনা। আমাদের প্রাসাদগুলো এখনও রাজাদের আমলের মতোই দেখতে, কিন্তু ভেতরে রয়েছে সবচেয়ে উন্নত প্রযুক্তি। স্ফটিকের দেয়াল যা শক্তিশালী রশ্মি প্রতিরোধ করে, বা বিশাল ড্রাগনদের জন্য তৈরি আমাদের বিমানবন্দরগুলো। তুমি কি জানো, আমাদের গবেষণাগারে এমন সব যন্ত্র আছে যা আমাদের আকাশের বাইরে অন্য গ্রহের সঙ্গেও যোগাযোগ করতে দেয়। কিন্তু একই সাথে আমরা আমাদের পোশাক, উৎসব আর রাজকীয় মর্যাদা ধরে রেখেছি। তোমার কালকের গাউন যেমন ঐতিহ্যের অংশ, তেমনি আমাদের প্রযুক্তি সেই ঐতিহ্যের রক্ষক। ফিওনা মুগ্ধ হয়ে তার মায়ের দিকে তাকালো। এটা সত্যিই অবিশ্বাস্য। আমার পৃথিবীর অভ্যেসের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগবে। লিয়ারা তার কপালে চুমু খেয়ে বললেন, তুমি আমার মেয়ে। তুমি শুধু ভেনাসের নয়, পুরো মহাবিশ্বের প্রতিনিধিত্ব করবে একদিন। তোমাকে শুধু শিখতে হবে কিভাবে ঐতিহ্য আর আধুনিকতার ভারসাম্য রক্ষা করতে হয়। ফিওনা জানালার বাইরে উঁকি দিয়ে বিশাল এক ড্রাগনকে আকাশে উঠতে দেখে। সে মৃদু হেসে বলল, আমি চেষ্টা করব মা। সকালের আলোতেই ভেনাসের রাজপ্রাসাদ জুড়ে ব্যস্ততা শুরু হয়েছে। আজকের দিনটি বিশেষ, কারণ রাজ্যের সামনে ফিওনাকে পরিচয় করিয়ে দেওয়া হবে।
প্রাসাদ ভরে উঠেছে রঙিন পতাকা, ঝুলন্ত স্ফটিক প্রদীপ আর ফুলের সাজে। রাজ্যের এই ঐতিহ্যবাহী পরিবেশের মাঝেই আধুনিক প্রযুক্তির ছোঁয়া স্পষ্ট। আকাশে উঠছে ড্রোন ক্যামেরা, যা পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। ফিওনার ঘরে সাজগোজ চলছে। বিশাল সোনালি গাউনটি 3জন ড্রাগন সার্ভেন্ট মিলে ধরে রেখেছে। গাউনটি সাদা সোনার মিশ্রণে রাজকীয় অথচ নরম একটা আভা তৈরি হয়েছে। ফিওনার মুকুটটা তার মা লিয়ারার প্রিয় স্ফটিক দিয়ে তৈরি, যা আরও উজ্জ্বল দেখাচ্ছে। ফিওনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে একবার ভাবল, আমি কি সত্যি এই ফ্লোরাস রাজ্যের প্রিন্সেস? লিয়ারা তার পাশে এসে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, তোমাকে অনেক সুন্দর লাগছে ফিওনা। আজকে শুধু প্রাসাদ নয়, পুরো ভেনাস তোমাকে দেখে মুগ্ধ হবে। অন্যদিকে রাজপ্রাসাদের বাইরে থেকে ঘোষণা এলো, ড্রাকোনিস জ্যাসপার আর তার পুরো রাজ্যের সদস্যরা রওনা দিয়েছে। ড্রাকোনিসের নির্দেশে আজকের অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছিল ভেনাসের রাজকীয় পাথরের গাড়ি। যদিও ড্রাগনরা আকাশে উঠতে পারে, তবে বিশেষ অনুষ্ঠানের গুরুত্ব প্রকাশের জন্য এমন ঐতিহ্যবাহী গাড়ির ব্যবহার করা হয়। গাড়িগুলো বিশাল আকারের এবং ভাস্কর্যের মতো নিখুঁত কারুকার্যে তৈরি। চকচকে কালো পাথরের উপর সোনালি আর রূপার কারুকাজে লিপিবদ্ধ রাজ্যের ইতিহাস যেন চোখে পড়ে। জ্যাসপার আর ড্রাকোনিস একটা বিশাল পাথরের প্রাইভেট কারে চড়ে ভেনাসের কেন্দ্রস্থলে অবস্থিত ফ্লোরাস রাজ্যে রওনা দেয়। গাড়িটির ছাদ স্বচ্ছ স্ফটিক দিয়ে তৈরি, যার ভেতর থেকে আকাশের দৃশ্য দেখা যায়। গাড়ি চলতে চলতে তার চারপাশে হালকা সোনালি আলো বিচ্ছুরিত হতে থাকে। ড্রাকোনিস একপাশে বসে হাত ভাঁজ করে জানালার বাইরে তাকিয়ে রয়েছেন। তার চেহারায় দৃঢ়তার ছাপ স্পষ্ট। অন্যদিকে জ্যাসপার বসে আছে সাদা রঙের ব্লেজার স্যুট পরে, যা তার ব্যক্তিত্বকে আরও গম্ভীর ও আকর্ষণীয় করে তুলেছে। তার ব্লেজারের সাদা কাপড়ের উপর সূক্ষ্ম রূপার সুতোয় জ্যোতির্বলয়ের মতো নকশা করা, যা পুরো ভেনাসের আভিজাত্য প্রকাশ করে। কিন্তু তার চোখে মুখে এক ধরনের দ্বিধা আর অজানা চিন্তা। ড্রাকোনিস একসময় চুপ করে জ্যাসপারের দিকে তাকিয়ে বললেন, তোমার এত ভেবে লাভ নেই। আজকের দিনটা শুধু তোমার নয়, পুরো ভেনাসের জন্যই গুরুত্বপূর্ণ। মনে রাখো, রাজ্যের সম্মান সব কিছুর উপরে। জ্যাসপার কোনো উত্তর দিল না। সে জানালার বাইরে পাথরের রাস্তার দিকে তাকিয়েছিল। রাস্তার দুই পাশে ঝুলছে লতাপাতার সাজানো শৈল্পিক প্রদীপ, যেগুলো যেন রাস্তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। তাদের গাড়ির পেছনে একাধিক ড্রাগন গার্ডের গাড়ি, যেগুলো একই ধরনের পাথর দিয়ে তৈরি। গাড়িটা ধীরে ধীরে ফ্লোরাস প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছিল। প্রাসাদ দূর থেকে দেখা যাচ্ছিল, তার বিশাল প্রবেশদ্বার সোনালি আলোয় আলোকিত। জ্যাসপারের মন ভেঙে পড়ছিল। প্রতিটা মুহূর্তে সে জানত এই যাত্রা তার জীবনের মোড় পরিবর্তন করবে। অবশেষে জ্যাসপাররা ফ্লোরাস প্রাসাদে প্রবেশ করল। প্রাসাদের বিশাল প্রবেশদ্বার জ্বলজ্বল করছিল সোনালি আর রূপালি আলোয়। প্রাসাদের সামনে দাঁড়িয়ে ছিল রাজ্যের উচ্চপদস্থ ড্রাগন অভিজাতরা। ড্রাকোনিস ও জ্যাসপারকে রাজকীয় অভ্যর্থনা জানানো হলো। বিশাল সুরেলা তুড়ি বাজিয়ে ঘোষণা করা হলো তাদের আগমন। সবার চোখ ছিল জ্যাসপারের উপর, যার ব্যক্তিত্ব আর পোশাক রাজকীয় মহিমাকে আরও উজ্জ্বল করছিল। ড্রাকোনিস গাড়ি থেকে নেমে দৃঢ়ভাবে হাঁটতে শুরু করলেন, আর তার পেছনে ধীর পায়ে এগিয়ে চলছিলেন জ্যাসপার। প্রাসাদের মূল দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাজা জারেন নিজে ড্রাকোনিসকে স্বাগত জানালেন। আজকের দিনটি ভেনাসের ইতিহাসে একটা নতুন অধ্যায়, বললেন জারেন, চোখে আত্মবিশ্বাসের ঝলক নিয়ে। ড্রাকোনিসও মাথা নাড়লেন, নিঃসন্দেহে। আজকের দিনে লিয়ারার সন্তানকে পুরো ভেনাসের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে, আর আমাদের ছেলেমেয়ের বিবাহের দিন ধার্য করা হবে। তার কণ্ঠে ছিল এক ধরনের গর্ব। তবে জ্যাসপার এসব কথায় খুব একটা মনোযোগ দিচ্ছিল না। সে পাশেই দাঁড়িয়ে থাকা অভিজাত ড্রাগনদের দিকে একবার চোখ বুলিয়ে নিজের চিন্তায় ডুবে গেল। লিয়ারার সন্তান, এই ঘোষণাটি তার কানে পৌঁছালেও তার মনের গভীরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করল না। তার মাথায় একটাই চিন্তা,
কিভাবে নিজের বিয়েটা আটকানো যায়। সে জানে ড্রাকোনিসের নির্দেশ আর রাজা জারেনের রাজকীয় ঘোষণা তাকে বিয়ের জন্য চাপের মুখে ফেলবে। কিন্তু জ্যাসপার কখনোই নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু মানতে রাজি নয়। তার মন অস্থির, কিন্তু তার মুখে এক ধরনের শান্ত অভিব্যক্তি। সবার মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ ছিল, তবে জ্যাসপারের কাছে তা কেবলই একটা আনুষ্ঠানিকতা। তার চিন্তার গভীরে ছিল একটা কঠিন সিদ্ধান্তের ভার। আজকের দিনটা শেষ করতে পারলেই শান্তি, মনে মনে বলল সে। প্রাসাদের ভেতরের দিকে পা বাড়ানোর সময় রাজকীয় হলঘরটি যেন সোনার আলোয় ঝলমল করছে। বিশাল ঝাড়বাতির কাচের প্রতিফলনে ছড়িয়ে পড়া আলোয় প্রাসাদের প্রতিটা কোণা আলোকিত। উপস্থিত অতিথিরা শোভিত পোশাকে একত্রিত হয়েছে, মুখে উত্তেজনা আর চোখে প্রশ্ন। মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন রাজা জারেন, গম্ভীর কিন্তু গর্বিত ভঙ্গিতে। তার পাশে অ্যালিসা সিলভা আর ড্রাকোনিস। পুরো রাজ্য আজ অপেক্ষায় শুনবে এমন একটা ঘোষণা যা তাদের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে। রাজা জারেন সামনের দিকে এক পা এগিয়ে এসে দর্শকদের উদ্দেশ্যে হাত তুললেন। হলঘরের কোলাহল থেমে গেল, যেন এক মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেছে। রাজা গভীর স্বরে বললেন, আজকের দিনটি ভেনাসের জন্য এক নতুন সূচনা, এক নতুন গল্পের, এক নতুন উত্তরাধিকারের গল্প। অনেক বছর ধরে আমরা আমার বোন লিয়ারাকে বন্দি করে রেখেছিলাম, একজন মানবকে বিয়ে করার অপরাধে। আমরা ভেবেছিলাম তার এই সিদ্ধান্তে হয়তো আমরা আমাদের লিয়ারাকে হারিয়ে ফেলব। কিন্তু আজ আমি বলতে পারি আমরা তাকে হারাইনি, উল্টো আমরা তার একটি অংশকে ফিরে পেয়েছি। মঞ্চে নিচে সবাই ফিসফিস করতে শুরু করলো। লিয়ারার অংশ? কি বলতে চাইছেন তিনি? অ্যালিসার সিলভা মাথা নিচু করে ভাবছিল ফিওনাকে দেখার পর প্রিন্স কি প্রতিক্রিয়া করবে। রাজা জারেন ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন, তার কণ্ঠে এবার গর্বের সুর। আমার বোন লিয়ারার মেয়ে, আমার ভাগ্নি আজ এখানে উপস্থিত হবে। এতদিন সে পৃথিবীতে মানবী হিসেবে বসবাস করেছিল, কিন্তু তার রক্তে বইছে ড্রাগনের শক্তি। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে সেই আমাদের হারানো উত্তরাধিকার। সে আজ ড্রাগন রূপে ভেনাসে ফিরে এসেছে। জ্যাসপার মঞ্চের একপাশে দাঁড়িয়েছিল, এতক্ষণ তার চোখ ছিল অন্যমনস্ক। এই অনুষ্ঠানের জন্য তার কোনো আগ্রহই ছিল না, কিন্তু রাজা জারেনের কথা শুনে তার মনোযোগ ফিরে এলো। লিয়ারার মেয়ে? জ্যাসপারের মুখে অদ্ভুত এক ভাব ফুটে উঠল। মানবী থেকে ড্রাগন, এটা কিভাবে সম্ভব? নিজের মনে নিজেকেই প্রশ্ন করল সে। এক মুহূর্তের জন্য তার মনে পড়ল পৃথিবীর সেই ছোট্ট মুখ। তার হৃদয়ে যেন এক মুহূর্তের জন্য কাঁপন জাগল, কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজেকে সামলে নিল। সে জানত এই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য নিজের ভবিষ্যৎ পরিকল্পনা রক্ষা করা। অ্যালিসার সিলভা মঞ্চের পেছন থেকে সব দেখছিল। তারা এতটাই চিন্তিত যে কোনো কথা খুঁজে পাচ্ছিল না। অ্যালিসার মনে চলছিল দোলাচল। ফিওনার যদি সব কিছু মনে থাকে। রাজা জারেন হাত তুললেন। তোমরা সবাই প্রস্তুত হও, এখন তোমাদের সামনে হাজির করা হবে আমার ভাগ্নিকে, যে শুধু লিয়ারার উত্তরাধিকারী নয়, ভেনাসের ভবিষ্যতের অংশ। জ্যাসপারের মুখে এবার সামান্য অবাক চাহনি দেখা দিল। তার ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রূপের হাসি খেলে গেল। মানবী থেকে ড্রাগন, তাহলে এবার দেখা যাক ভেনাসেরই নতুন উত্তরাধিকারী আর কি চমক আনতে পারে, মনে মনে বলল সে। কিন্তু তার চিন্তার গভীরে কোথাও এক অজানা শঙ্কা ছায়া ফেলল, যা সে নিজেও বুঝতে পারল না। ফ্লোরাস প্রাসাদের সোনালি দরবার যেন ভেনাসের ঐশ্বর্যের এক প্রতীক। ঝাড়বাতির আলোয় প্রতিটা কোণা জ্বলজ্বল করছে। রাজ্যের অভিজাত অতিথিরা উপস্থিত, সবার চোখে মুগ্ধতার কৌতূহল। জ্যাসপার দরবারের এক কোণে দাঁড়িয়ে রয়েছে, মনমরা আর বিষণ্ণ। রাজা ড্রাকোনিসের আদেশে তাকে এখানে আসতে হয়েছে, যদিও সে মন থেকে অনুষ্ঠানে থাকতে চায়নি। বিশেষ করে অ্যালিসার সঙ্গে বিবাহের প্রসঙ্গ শুনলেই তার মনে বিরক্তি আর অসহায়তার মিশেল দেখা দেয়। ঠিক তখনই দরবারে এক অদ্ভুত নীরবতা নেমে এলো।
সবার দৃষ্টি সিঁড়ির দিকে নিবদ্ধ হলো। মৃদু পায়ের শব্দ আর রাজকীয় গাউন ঘষার কোমল সুর যেন পুরো পরিবেশকে জাদুময় করে তুলল। রাজা জারেনের পাশে এসে দাঁড়ালো এক অনিন্দ্য সুন্দর তরুণী। তার মাথায় রাজকীয় মুকুট, লাল সোনার গাউন তার রূপকে আরো আভিজাত্যের ছোঁয়া দিয়েছে। ফিওনা? জ্যাসপার প্রথমে ঠিক বিশ্বাস করতে পারল না। তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তে থেমে গেল, আবার দ্রুত বিট করতে শুরু করলো। সে মন্ত্রমুগ্ধের মতো ফিওনার দিকে তাকিয়ে রইল। এটা কিভাবে সম্ভব? ফিওনা এখানে, ভেনাসে, ড্রাগন হয়ে? তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। ড্রাকোনিস, যিনি এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিলেন, তার দৃষ্টি অবাকের চরম পর্যায়ে। তিনি গভীর শ্বাস নিয়ে ফিওনার দিকে তাকালেন। তার মনে পড়ে গেল সেই মুহূর্ত যখন তিনি এল্ডো রাজ্যের বিশেষ কক্ষে ফিওনাকে প্রথম দেখেছিলেন, যে ভেনাসে প্রথমবার পা রেখেছিল তার পুত্র জ্যাসপারের জন্য, যাকে জ্যাসপারের জীবন থেকে দূরে সরাতে মিথ্যে বলা হয়েছিল জ্যাসপারকে। এক অদ্ভুত মানবীর প্রেমে তার ছেলে পাগল। আজ সে মেয়ের রক্তে ড্রাগনের রক্ত প্রবাহিত, তাও আবার লিয়ারার সন্তান। আলবিরা বিস্ময়ে ফিসফিস করে মুখ ঢেকে বলল, এটা কিভাবে সম্ভব? ফিওনা এখানে? সে তো আমাদের সঙ্গে ছিল মাউন্টেন গ্লাস হাউসে। তখনও কি আমরা জানতাম না যে সে লিয়ারার মেয়ে? থারিনিয়াস এবং অ্যাকোয়ারা মুখের দিকে তাকালো একে অপরের। অ্যাকোয়ারা বলল, আমি তো ভেবেছিলাম ফিওনা শুধুই একজন মানবী, কিন্তু তার মধ্যে যদি ড্রাগনের রক্ত থাকে তবে এটা স্পষ্ট তার আসল পরিচয় এতদিন লুকিয়েছিল। অ্যাথিরিয়ন, যে বরাবরই শান্ত আর বিচক্ষণ, ফিওনার দিকে গভীর নজরে তাকিয়ে বলল, আমাদের উচিত ছিল এটা আগে থেকেই বোঝা, কিন্তু হঠাৎ করে কিভাবে সব কিছু বদলে গেল? ফিওনা মানবী থেকে ড্রাগন হয়ে গেল কিভাবে? জ্যাসপারের ভেতর তখন অন্যরকম এক ঝড় চলছিল। জ্যাসপার দাঁড়িয়ে আছে এক কোণে, তার চোখ ফিওনার উপর আটকে আছে, আর হৃদয় যেন থেমে গিয়ে আবার দ্রুত বিট করতে শুরু করেছে। সে নিশ্চিত এটাই তার ফিওনা, কিন্তু কিভাবে? ফিওনা এখানে কিভাবে এলো? রাজা জারেন গম্ভীর কণ্ঠে বললেন, সকলকে জানানো হচ্ছে এই মেয়েটি আমার বোন লিয়ারার কন্যা, প্রাসাদের হারিয়ে যাওয়া এক রক্তের উত্তরাধিকারী। বহুদিন পর আজ আমাদের মধ্যে ফিরেছে। সে ফ্লোরাস রাজ্যের ছোট প্রিন্সেস ফিওনা। দরবার জুড়ে হালকা গুঞ্জন ছড়িয়ে পড়ল। সবাই ফিসফিস করতে লাগলো, তবে সেই গুঞ্জনের মধ্যে জ্যাসপার যেন আর কিছুই শুনতে পেল না। তার কানে বারবার শুধু একটা কথাই বাজতে লাগলো, প্রিন্সেস ফিওনা। জ্যাসপারের ভেতর গভীর এক টান অনুভূত হলো। এটা তার হার্মিং বার্ড, সে নিশ্চিত, কিন্তু তার মনে আর একটা প্রশ্নও জাগছে। যদি সে তার ফিওনা হয়, তাহলে রাজা জারেন তাকে লিয়ারার কন্যা বলে কেন পরিচয় দিচ্ছেন? তার হৃদয় আবার তীব্রভাবে বিট করল। সে নিজেকে বারবার বলছে, না, আমি ভুল করতে পারি না। আমার হার্মিংবার্ডকে চিনতে আমার কখনোই ভুল হবে না। কিন্তু যদি সে অন্য কেউ হয়? এক মুহূর্তের জন্য সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, না, হয়তো এটা কেবল চেহারার মিল, হয়তো এটা ফিওনা নয়। কিন্তু যতবার সে ফিওনার দিকে তাকাচ্ছে, তার হৃদয় যেন বুনো গতিতে ছুটে চলেছে। ফিওনা। সে নিজের ভেতরে নামটি ফিসফিস করে উচ্চারণ করল। এই নাম যেন তার আত্মার গভীরে ঝড় তুলছে। তখনই ফিওনার চোখ একবারের জন্য জ্যাসপারের দিকে গেল। তার নির্লিপ্ত দৃষ্টি দেখে জ্যাসপারের বুকের ভেতর ভারী শূন্যতার তৈরি হলো। ফিওনার চোখে তাকে চেনার কোনো লক্ষণ নেই। জ্যাসপার নিজের মনে বলল, না, এটা অসম্ভব। এটা আমার হার্মিংবার্ড, তাকে চিনতে ভুল হওয়ার প্রশ্নই আসে না। যদি সে অন্য কেউ হতো, তবে আমার হৃদয় কখনই এভাবে প্রতিক্রিয়া করতো না। রাজা জারেন তার বক্তব্য শেষ করে ফিওনার দিকে তাকালেন। এখন থেকে প্রাসাদ তোমার ঘর, তুমি এই রাজ্যের উত্তরাধিকার। এখানে তোমার জন্য সব কিছু প্রস্তুত। জ্যাসপারের মনে তখনও একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, এই ফিওনা যদি আমার ফিওনা হয়, তবে সে আমাকে দেখেও কোনো রিয়াকশন করলো না কেন?
তার ইচ্ছে হলো প্রাসাদের নিয়মকানুন ভেঙে ছুটে গিয়ে ফিওনাকে জড়িয়ে ধরে জানতে চাওয়া, তুমি কি জানো আমি তোমার জন্য কতটা প্রতীক্ষায় ছিলাম? কিন্তু সে জানে এই মুহূর্তে তা অসম্ভব। তবুও তার ভেতরের একান্ত অনুভূতি তাকে বলছিল, তুমি যদি সত্যি আমার ফিওনা হও তবে আমি তোমার হারানো স্মৃতিগুলো ফিরিয়ে আনার চেষ্টা করব। আমি প্রমাণ করব যে তুমি শুধু আমারই। অ্যাথেরিয়ন জ্যাসপারের দিকে এগিয়ে এসে তার গম্ভীর মুখাবয়বের দিকে নজর দিল। অ্যাথেরিয়ন বিস্ময়ে প্রশ্ন করল, জ্যাসু ভাইয়া, ফিওনা ড্রাগন ছিল, তাও আবার ফ্লোরাস রাজ্যের প্রিন্সেস? তার প্রশ্নের উত্তরে জ্যাসপার গভীরভাবে চিন্তিত হলো। জ্যাসপার যেন তার অন্তরের গভীর থেকে একটা ভারী নিঃশ্বাস নিল। হয়তো, সে বলল, কিন্তু আমার হার্মিংবার্ড, সে একবারও আমার দিকে তাকাচ্ছে না, সে আমাকে চিনতেই পারছে না। অ্যাথেরিয়ন হাস্যোজ্জ্বল কিন্তু চিন্তিত মুখ নিয়ে বলল, কিভাবে চিনবে ভাই? তুমি তোর স্মৃতি লকেটের মধ্যে ক্যাপচার করে রেখেছ, আবার সেটা সাগরের গভীরেও ফেলে দিয়েছ। জ্যাসপার কষ্টের ছাপ নিয়ে বলল, তবুও কি? ওর হৃদয় একবারও ভাবছে না যে আমি ওর কতটা কাছের, কতটা আপন? অ্যাথেরিয়ন কিছুক্ষণ নীরব থেকে বলল, এটা তোমার জন্য কঠিন হতে পারে, কিন্তু ফিওনার হৃদয় হয়তো অনুভব করবে একটা সময়। অ্যাথেরিয়ন সতর্কতার সাথে বলল, তোমার উচিত ওকে সময় দেওয়া, হয়তো একদিন সে মনে করতে পারবে তোমার কথা। জ্যাসপার মুখে একটা কঠিন হাসি নিয়ে বলল, আমি অপেক্ষা করব, কারণ আমি জানি আমার হার্মিংবার্ড কখনো হারিয়ে যাবে না আমার কাছ থেকে। ড্রাকোনিস জ্যাসপারের দিকে নিবিড় দৃষ্টিতে তাকিয়েছিল। ছেলের মুখাবয়বের প্রতিটা অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল। সে জানত ফিওনার মনে জ্যাসপারের কোনো স্মৃতি নেই, কিন্তু জ্যাসপারের স্মৃতিগুলো ছিল কষ্টের এক অতল গহ্বর। সেই স্মৃতিগুলো তার হৃদয়ে এমনভাবে খোদিত হয়ে আছে, সেগুলো কখনোই মুছবে না। জ্যাসপার যখন দূরে ফিওনাকে দেখছিল, তার চোখে অস্বাভাবিক এক শূন্যতা ছিল। ড্রাকোনিসের মনে দুশ্চিন্তার ঢেউ বয়ে গেল। এখন তার একটাই প্রশ্ন ঘুরছিল, জ্যাসপার কি এবার অ্যালিসাকে বিয়ে করতে মানা করবে? ড্রাকোনিসের মনে একদিক থেকে আশা আর অন্যদিকে দুশ্চিন্তা ভর করছে। যদি জ্যাসপার ফিওনার প্রতি তার অনুভূতি ভুলে যেতে না পারে, তবে অ্যালিসার সাথে তার বিয়ের পরিকল্পনা কিভাবে সফল হবে? সে জানত জ্যাসপারের হৃদয় এখনও ফিওনার জন্য দোলা খাচ্ছে, আর এই পরিস্থিতিতে রাজা জারেনকে দেওয়া অ্যালিসার প্রতি তার প্রতিশ্রুতি অন্ধকারে চলে যাবে। এমন পরিস্থিতিতে ড্রাকোনিসের মনে একটাই প্রশ্ন জেগে উঠল, জ্যাসপার কি তার ভালোবাসাকে পুনরায় পাওয়ার জন্য সংগ্রাম করবে, নাকি পরিবারের সম্মান আর দায়িত্বকে গুরুত্ব দিয়ে অ্যালিসাকে গ্রহণ করবে? ড্রাকোনিসের দৃষ্টি যখন জ্যাসপারের দিকে গড়ালো, সে বুঝতে পারল ছেলের চোখে একটা সংকল্পের ছাপ রয়েছে। কিন্তু সেই সংকল্প কি? জ্যাসপার কি সত্যি নিজের হৃদয়কে অগ্রাহ্য করে অ্যালিসার সাথে নতুন একটা জীবন গড়ে তুলতে পারবে? হঠাৎ করেই রাজা জারেন মঞ্চে ড্রাকোনিস আর জ্যাসপারকে ডাকলেন। তার গম্ভীর কণ্ঠস্বর পুরো হলঘর জুড়ে গুঞ্জনের সৃষ্টি করল। এটা ভেনাসের রাজা ড্রাকোনিস, তিনি ঘোষণা করলেন, এন্ডো রাজ্যের এবং পুরো ভেনাসের কিং, আর তার পুত্র আমাদের ভেনাসের একমাত্র প্রিন্স জ্যাসপার অরিজিন। জ্যাসপারের নাম উচ্চারিত হতেই ফিওনার হৃদয়ে একটা শীতল ঝড় বয়ে গেল। তার গ্রান্ডপা বলেছিলেন জ্যাসপার আর সে দুজন দুজনকে ভালোবেসেছিল। মুহূর্তের মধ্যে যেন মহাবিশ্ব থেমে গেল, সবকিছু অদৃশ্য হয়ে গেল। ফিওনা জ্যাসপারের দিকে তাকালো, তাদের দৃষ্টির গভীর সংযোগ স্থাপন হলো। দুই জোড়া চোখের মিলন ঘটল। জ্যাসপারের সবুজ চোখের দৃষ্টিতে ফিওনার এক অদ্ভুত অচেনা অনুভূতি হলো, কিন্তু সেই অনুভূতি খুব দ্রুত তীব্র যন্ত্রণায় পরিণত হলো। মস্তিষ্কের গভীরে কিছু অস্পষ্ট স্মৃতি আবছা আবছা করে ভেসে উঠতে শুরু করলো। না না, ফিওনা চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার কণ্ঠরোধ হলো। মাথার ভেতর যেন একটা বিস্ফোরণ ঘটছে। এই মুহূর্তে সবকিছু তার হাতের বাইরে চলে যাচ্ছে। আবছা স্মৃতির ঝাপটায় সে তলিয়ে যাচ্ছিল।
স্মৃতির পেছনে লুকিয়ে থাকা ভয়াবহ সত্য আর একান্ত অচেনা অনুভূতি তার মস্তিষ্ককে বিদ্ধ করছে। ফিওনার মাথার ভেতর তীব্র যন্ত্রণা ঝড়ের মতো ঘুরছিল। তার চারপাশের দৃশ্যগুলো ঝাপসা হয়ে গেল। মঞ্চের আলো ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল। পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। আর এক মুহূর্তে মনে হলো সে অজ্ঞান হয়ে পড়তে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই শক্ত অথচ উষ্ণ একজোড়া হাত তাকে ধরে ফেলল। তার দেহ ভারহীন হয়ে সেই হাতে ভর করল, যেন সেই হাত ছিল তার একমাত্র আশ্রয়। ফিওনার অচেতন শরীর ধীরে ধীরে জড়িয়ে গেল সেই বুকের গভীর উষ্ণতায়। জ্যাসপার তাকে নিজের হাতে তুলে নিল, যেন সে ভেনাসের সবচেয়ে মূল্যবান কিছু ধরে রেখেছে। তার চোখে অদ্ভুত এক উদ্বেগ ঝিলমিল করছিল, কিন্তু মুখে গভীর স্থিরতা। ফিওনার নিস্তেজ মুখের দিকে তাকিয়ে তার সবুজ চোখের গভীর অনুভূতি জেগে উঠল। আমার হার্মিংবার্ড, জ্যাসপার মনে মনে বলল। তার হৃদয় এক মুহূর্তের জন্য ভারী হয়ে গেল, কারণ সে বুঝতে পারছিল ফিওনার স্মৃতির কোনো চিহ্নই তাকে চিনতে সাহায্য করছে না। তবুও ফিওনার মুখে এক ঝলক শান্তি খুঁজে পেল জ্যাসপার। সে তাকে নিজের বুকে শক্ত করে ধরে রাখল, যেন মহাবিশ্বের কোনো শক্তি তাকে আর ছিনিয়ে নিতে পারবে না। মঞ্চের সমস্ত দর্শকের সামনে সেই মুহূর্তটি যেন স্থির হয়ে গেল। জ্যাসপারের চোখে ছিল এক অসীম প্রতিজ্ঞা। এবার সে কিছুতেই তার হার্মিংবার্ডকে হারাবে না। দরবারের আবহাওয়া তখনও ভারী, যেন ফ্লোরাস প্রাসাদের প্রতিটা ইটপাথর ফিওনার ফিরে আসার এই অভূতপূর্ব ঘটনার ভার বহন করছে। সিঁড়ির ধারে দাঁড়িয়ে থাকা লিয়ারা দ্রুত এগিয়ে এলো। ফিওনার অজ্ঞান দেহ তখনও জ্যাসপারের বুকের সঙ্গে মিশেছিল। তার নিথর মুখে গভীর এক শান্তি, যেন এই অবস্থাতেই সে নিরাপদ। কিন্তু লিয়ারার চোখে সেই নিরাপত্তার ছায়া ছিল না। এক ঝটকায় ফিওনাকে জ্যাসপারের বুক থেকে আলতো করে ছাড়িয়ে নিল লিয়ারা। ফিওনার কোমল দেহটিকে নিজের হাতে ধরে দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে গেল। অন্য দুই নারী ড্রাগন সদস্য তাকে সহায়তা করছিল। জ্যাসপার থমকে দাঁড়িয়ে রইল। তার অনুভূতিতে যেন এক ধরনের শূন্যতা ছড়িয়ে পড়ল। মনে হলো কেউ তার কলিজাটা টেনে নিয়ে গেল। ফিওনার ওভাবে চলে যাওয়ার দৃশ্য তার হৃদয়ে গেঁথে গেল। তার হাত আপনা থেকেই সামনের দিকে বাড়ল, যেন ফিওনাকে আরেকবার ছুঁতে চায়। তার পা প্রায় এগিয়ে গেল, কিন্তু সে তখনই থেমে গেল। ড্রাকোনিস তার বাবার শক্ত হাতে তার কবজা ধরে ফেললেন। জ্যাসপার পেছন ফিরে তাকিয়ে দেখল ড্রাকোনিসের চোখে কেমন এক কঠোর অথচ রহস্যময় দৃষ্টি। সেই দৃষ্টিতে ছিল সতর্কতার ইঙ্গিত, যেন বরফের মতো ঠান্ডার, পাহাড়ের মতো অটল। জ্যাসপার ড্রাকোনিসের চোখে তাকাতেই মুহূর্তেই থেমে গেল। সেই চোখে ছিল এমন কিছু যা সব কথা না বলেও বুঝিয়ে দিল যে আর এক পা এগিয়ে যাওয়ার দুঃসাহস করো না। জ্যাসপারের মনে তবুও অসংখ্য ঝড়। তার সামনে তখন একমাত্র চিন্তা ফিওনা। অচেতন, নির্জীব, কিন্তু তবুও তার অস্তিত্ব যেন সমস্ত ভেনাস ছাড়িয়ে শুধু তার নিজের। তার বুকের ভেতর ক্রমাগত অস্বস্তি আর যন্ত্রণা ছটফট করছিল। তবুও ড্রাকোনিসের সেই দৃষ্টি তাকে স্থির থাকতে বাধ্য করল। সে জানত তার বাবার আদেশ অমান্য করা মানে রাজ্যের বিরুদ্ধে যাওয়া। ড্রাকোনিস কিছু না বলেই মাথা সামান্য ঝুঁকিয়ে সিঁড়ির দিকে ইঙ্গিত করল। সেই দৃষ্টি জ্যাসপারকে স্পষ্ট বুঝিয়ে দিল, এখানেই থেমে যাও। জ্যাসপার গলা শক্ত করে দাঁড়িয়ে রইল। সিঁড়ি বেয়ে লিয়ারার বাকিরা ফিওনাকে নিয়ে উপরে উঠে গেল। তার প্রতিটা ধাপের আওয়াজ যেন জ্যাসপারের কানে ধ্বনিত হচ্ছিল কোনো শূন্য কক্ষে। সে স্থবির দাঁড়িয়ে রইল, আর ড্রাকোনিস তার পাশে পাথরের মতন দৃঢ়ভাবে দাঁড়িয়ে পাহারা দিল, যেন এই যুদ্ধে জ্যাসপারের কাছে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। জ্যাসপার চোখ নামিয়ে ফেলে পেছনে সরে গেল, কিন্তু তার মন পড়ে রইল সেই সিঁড়ির উপর, যেখানে তার কলিজার অংশটুকু কিছু মুহূর্ত আগে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অ্যালিসার কর্ধ যেন দরবারের পরিবেশকে উত্তপ্ত করে তুলেছিল। তার ঠোঁট কেঁপে উঠছিল, আর চোখে ছিল এক অগ্নি স্ফুলিঙ্গ, যা সে কোনোভাবেই লুকাতে পারছিল না। তার মুষ্টিবদ্ধ হাত আর দৃঢ় দাঁড়ানোর ভঙ্গি স্পষ্ট জানিয়ে দিচ্ছিল
সেই পরিস্থিতিকে এক বিন্দু মেনে নিতে পারেনি। সিলভাও অ্যালিসার পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখেও স্পষ্টতই বিরক্তির ছাপ। কি এক অবস্থা! ফিসফিস করে অ্যালিসার দিকে ঝুঁকে বলল সে। এক সাধারণ মানবী হঠাৎ এসে রাজকুমারী হয়ে গেল, আবার কিছুক্ষণ আগের পরিস্থিতি একদম প্রিন্সের বুকেই পড়তে হলো। বাকি সবাইকে দেখো, যেন কিছুই হয়নি এমনভাবে মেনে নিচ্ছে আপু। অ্যালিসা দাঁতে দাঁত চেপে বলল, আমি এটা মেনে নেব না। ফ্লোরাসের দরবারে এমনটা আর কখনোই হতে দেব না। তবে ঠিক বিপরীত দিকের কোণে থারিনিয়াস, আলভিরা, অ্যাথিরিয়ন আর অ্যাকোয়ারা নির্বিকারভাবে দাঁড়িয়েছিল। তাদের মুখে এক ধরনের মৃদু হাসি খেলা করছিল। তারা যেন পরিস্থিতিকে বেশ আনন্দের দৃষ্টিতে দেখছিল। থারিনিয়াস আলভিরার দিকে চোখ টিপে বলল, তোমার কি মনে হচ্ছে ফিওনার প্রিন্সের প্রেম কি আবার হবে? আলভিরা মৃদু হেসে উত্তর দিল, আমার মনে হচ্ছে প্রিন্সের মুখ দেখে এই ঘটনার ক্লাইম্যাক্স বুঝে নেওয়া যায়। তার মুখের অভিব্যক্তি বলছে কিছু একটা বড়সড় হতে চলেছে সামনে। অ্যাকোয়ারা এক গ্লাস রক্তরঙা পানীয় তুলে নিয়ে বলল, রাজনীতি আর রাজকীয় কূটকৌশল সবই তো চলবে, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি প্রিন্স সহজে হাল ছাড়বে না। এদিকে অ্যাথিরিয়ন ঠোঁট চেপে থাকা মৃদু হাসি লুকিয়ে বলল, বাবার মুখের দিকে তাকাও, এমন মনোভাব আমি আগে কখনোই দেখিনি। তার চোখে স্পষ্ট চিন্তার ছাপ। ড্রাকোনিস সত্যি অন্য সবার থেকে আলাদা ছিল। তার মুখে চিন্তার রেখা স্পষ্ট ফুটে উঠেছে। তার চোখ গভীর আর ভ্রু সামান্য কুঁচকে আছে। তিনি জ্যাসপারের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, যেন তার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছেন। রাজা জারেন অন্যদিকে সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতে সিংহাসনে বসেছিলেন। তার চোখে কোনো অবাক হওয়ার চিহ্ন নেই, যেন সব কিছুই তার পরিকল্পনার অংশ। তিনি এক হাতে রাজকীয় লাঠি ধরে সবার দিকে তাকিয়ে মৃদু গলায় বললেন, এই ঘটনা আমাদের সবার জন্য আশীর্বাদ। আমরা প্রাসাদের হারানো উত্তরাধিকারীকে ফিরে পেয়েছি। এবার সব কিছু ঠিকঠাক হবে। তবে তার এই কথার পরেও দরবার জুড়ে অস্বস্তির বাতাস রয়ে গেল। একপাশে অ্যালিসার সিলভা কর্ধে ফুঁসছিল, আর অন্যদিকে থারিনিয়াস, আলভিরা, অ্যাকোয়ারা আর অ্যাথিরিয়ন দৃশ্যটা উপভোগ করছিল। ড্রাকোনিস চুপচাপ দাঁড়িয়েছিলেন, কিন্তু তার মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আর জ্যাসপারের চোখ তখনও ফিওনার চলে যাওয়ার পেছনে স্থির। তার হৃদয়ের গভীরে এক অস্থিরতা বারবার ধাক্কা দিচ্ছিল। ডাইনিং টেবিলের চারপাশে রাজপরিবারের সদস্যরা সবাই উপস্থিত। টেবিল জুড়ে সাজানো হয়েছে রাজকীয় খাবারের বাহার। হরেক রকমের মাংস, নানা রকমের ফলের মিষ্টান্ন, আর পাশে রক্তের মতো লাল ওয়াইনের গ্লাস। আলো আঁধারির এই পরিবেশে যেন এক নিখুঁত চিত্রকল্প তৈরি হয়েছে। কিন্তু এই জমকালো পরিবেশের মাঝেও কারো মুখে স্বাভাবিক আনন্দের ছাপ নেই। সকলেই নিঃশব্দে খাবার খাচ্ছে। কেউ কেউ একে অপরের দিকে সন্দেহ মিশ্রিত দৃষ্টিতে তাকাচ্ছে। ডাইনিং টেবিলের চারপাশে তখন নীরবতা। অ্যালিসা রাগে আগেই কক্ষ ত্যাগ করেছে, কিন্তু সিলভা যায়নি। তার স্থির সিদ্ধান্ত, অ্যাথিরিয়ন যেখানে আছে সে ওকে একা রেখে যাবে না। তাই সবার চোখ এড়িয়ে সে ধীর পায়ে এসে অ্যাথিরিয়নের ঠিক পাশে চেয়ারটাতেই বসে পড়ল। অ্যাথিরিয়ন চেয়ারের নড়াচড়া আর সিলভার উপস্থিতি অনুভব করেই বুঝতে পারল কে এসে বসেছে। ভেতরে ভেতরে তার বিরক্তি ক্রমশই বাড়ছিল। সিলভার এই ধরনের জেদার নিজের উপস্থিতি জাহির করার অভ্যেস তাকে বরাবরই অস্বস্তিতে ফেলে। তবে সে মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ করল না। ঠোঁটের কোণে হালকা নিরপেক্ষ হাসি ধরে রেখে সে নিজের মনোযোগ সামনে থাকা পানীয়র দিকে কেন্দ্রীভূত রাখল। সিলভা ধীরে ধীরে কথা শুরু করল, তবে গলায় এক ধরনের কৌশলী মাধুর্য মেশানো। অ্যাথিরিয়ন, তুমি কেমন করে এতটা স্থির থাকতে পারো? এত কিছুর মাঝেও যেন তোমার উপর কোনো প্রভাব পড়ে না। সত্যি বলতে এই গুণটা কিন্তু বিরল। অ্যাথিরিয়ন পানীয়র গ্লাস হাতে তুলে নিয়ে চোখে চোখ রাখল না, কেবল হালকা স্বরে বলল, বহু অভিজ্ঞতা মানুষকে স্থির থাকতে শেখায়। তবে তুমি কি নীরবতা উপভোগ করছো? সিলভা একটু হেসে বলল,
তোমার নীরবতাকে উপভোগ করা তো আমার কাছে অভ্যেস হয়ে গেছে, কিন্তু কখনো ভেবেছো এই নীরবতার মাঝেই কত কিছু লুকিয়ে থাকে? অ্যাথেরিয়ন এবার গ্লাস নামিয়ে তাকালো সিলভার দিকে। তার চোখে এক ধরনের সতর্কতা, যেন সে বোঝাতে চাইছে সিলভা যতই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করুক, তার সীমানা অতিক্রম করার অধিকার কেউ পাবে না। সত্যি? তাহলে নীরবতায় লুকিয়ে থাকা কথাগুলো তুমি কি জানো সিলভা? সিলভা একটু থমকে গেলেও হাল ছাড়ল না। আমি জানি অ্যাথেরিয়ন, তবে আমি চাই তুমি নিজে একদিন আমাকে বলো, কারণ তোমার কথা শুনতেই ভালো লাগে। অ্যাথেরিয়ন মুখে এক টুকরো হাসি আনল, তবে তার চোখে কোনো উষ্ণতা নেই। ফিওনা নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল। নরম বালিশে মাথা রেখে চুপচাপ শুয়ে থাকা তার ক্লান্ত চেহারায় যেন সমস্ত অস্থিরতার ছাপ ফুটে উঠেছে। তার মাথার পাশে বসেছিলেন তার মা লিয়ারা। এক হাত দিয়ে ফিওনার চুলে আলতো করে হাত বুলিয়ে দিয়ে তিনি মৃদু গলায় জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে ফিওনা? ফিওনা চোখ খুলে ধীরে ধীরে উঠে বসল। তার মায়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। লিয়ারা তার মুখের দিকে তাকিয়ে বুঝল ফিওনার মনে কিছু বলার আছে। তিনি ধৈর্য ধরে ফিওনার মুখ থেকে কথা শোনার অপেক্ষায় থাকলেন। মা, ফিওনার কণ্ঠটা ভাঙা ভাঙা শোনালো, আমি তোমাকে একটা কথা বলিনি। লিয়ারা কিছুটা উদ্বিগ্ন হয়ে ফিওনার হাত ধরে বললেন, কি কথা মামনি, বলো। ফিওনা একটু দম নিয়ে বলল, আমার গ্র্যান্ডপা আমাকে এখানে আসার আগে বলেছিলেন প্রিন্স জ্যাসপার অরিজিনের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু সে আমার মেমোরি রিমুভ করে দিয়েছে। লিয়ারার চোখ বড় হয়ে গেল। তুমি কি বলছো ফিওনা? ফিওনা এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে বলল, গ্র্যান্ডপা বলেছিলেন আমি আর ওই প্রিন্স একে অপরকে ভালোবাসতাম, কিন্তু সে আমাদের সব কিছু ভুলে যেতে বাধ্য করেছে। আমার সমস্ত স্মৃতি রিমুভ করেছে যেন আমি তার অস্তিত্বই ভুলে যাই। লিয়ারা স্তব্ধ হয়ে গেলেন। তার মনের ভেতর নানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করল। এত বড় সত্যি যদি হয়, তবে কেন জ্যাসপার এমনটা করল? আর কেনই বা গ্র্যান্ডপা এমন কথা বললেন? লিয়ারা গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন এই সত্যিটা যদি প্রকাশ পায় তবে রাজ্যের পরিবেশ আরও জটিল হয়ে উঠবে। তার কন্যার জীবন যে কতটা কঠিন হতে চলেছে তা স্পষ্ট হয়ে উঠছিল। ফিওনা মৃদু গলায় বলল, মা, তুমিই বলো, এটা কি সত্যি হতে পারে? লিয়ারা শান্তভাবে ফিওনার মাথায় হাত রেখে বললেন, আমি জানি না মা, তবে আমি এইটুকু জানি তোমার জীবনে যাই ঘটুক না কেন আমি তোমার পাশে থাকব। তুমি শুধু স্ট্রং হয়ে থেকো। ফিওনার চোখে জল এসে গেল। সে তার মায়ের কাঁধে মাথা রেখে চুপ করে রইল। ডাইনিং টেবিলে আলো আধারিতে সোনালি ঝাড়বাতির আলো প্রতিফলিত হচ্ছিল। তখনও পরিবেশটা নিস্তব্ধ, তবুও একটা চাপা উত্তেজনা ছড়িয়েছিল চারপাশে। ফিওনা ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। পূর্বের গাউনটা পাল্টে নিয়েছে। এখন তার পরনে ছিল হালকা রঙের একটা গাউন, যা তার ত্বকের উজ্জ্বলতাকে আরও বেশি ফুটিয়ে তুলেছিল। তার চলাফেরা যেন আত্মবিশ্বাস আর আভিজাত্যের মূর্ত প্রতীক। লিয়ারার সাথে ফিওনা গিয়ে ডাইনিং টেবিলে বসল। প্রায় সবাই ইতিমধ্যে নিজেদের জায়গা নিয়েছে। ফিওনা এক মুহূর্তের জন্য জ্যাসপারের দিকে তাকালো না। তার চোখ সরাসরি গিয়ে পড়ল ড্রাকোনিসের দিকে। ড্রাকোনিস তখন শান্ত ভঙ্গিতে ওয়াইনের গ্লাস হাতে বসেছিল, কিন্তু ফিওনার চোখে যেন ক্রোধের আগুন জ্বলে উঠল। ফিওনা নিজের অনুভূতিকে লুকানোর কোনো চেষ্টাই করল না। সে ইচ্ছে করে পায়ের উপর পা তুলে বসল, যেন তার উপস্থিতি সবাইকে বুঝিয়ে দেয় রাজকীয় শিষ্টাচার রক্ষা করা তার কাছে তুচ্ছ। ড্রাকোনিসের দিকে সে এমন দৃষ্টি নিক্ষেপ করল যেন তার চোখ দিয়ে বিদ্রূপ ছুড়ে দিচ্ছে। তার মুখে ছিল এক ধরনের চ্যালেঞ্জের ছাপ। জ্যাসপার পাশ থেকে ফিওনাকে লক্ষ্য করছিল। তার চোখ এক মুহূর্তের জন্য ফিওনার উপর থেকে সরেনি। ফিওনার প্রতিটা অঙ্গভঙ্গি, তার তীক্ষ্ণ দৃষ্টি, এমনকি তার চুপচাপ থাকা, সব কিছুই যেন জ্যাসপারকে এক অদৃশ্য টানে তার দিকে আকৃষ্ট করছিল।
কিন্তু সে বুঝতে পারছিল না ফিওনা হঠাৎ ড্রাকোনিসের প্রতি অসম্মান কেন প্রদর্শন করছে। ফিওনা তখন প্লেটে খাবার তুলে নিল। খাবার খেতে খেতেও তার দৃষ্টি মাঝে মাঝে ড্রাকোনিসের দিকে চলে যাচ্ছিল। তার চোখে স্পষ্ট এক প্রশ্ন ফুটে উঠেছিল, আপনি কেন আমার আর আমার মায়ের জীবনে এত কিছু করেছেন? আমার মাকে অনেক কষ্টে দেখেছিলেন কেন? ড্রাকোনিস বুঝতে পারছিল ফিওনার দৃষ্টি তাকে বিদ্ধ করছে, কিন্তু সে নির্বিকার ভঙ্গিতে বসে রইল। তার মুখের এক কোণায় এক ধরনের অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠছিল, যেন সে ফিওনার কর্তৃত্বকে তুচ্ছ জ্ঞান করছে। এদিকে জ্যাসপার নিজের ভেতরে এক অজানা অস্থিরতা অনুভব করছিল। সে ফিওনাকে লক্ষ্য করতে করতে নিজের মনেই ভাবল, ও কি এতটাই বদলে গেছে, নাকি ওর এই আচরণের পেছনে কোনো গভীর ব্যথা প্রকাশ পাচ্ছে। এই নীরব যুদ্ধের মাঝেই চারপাশে সবার খাবার খাওয়া চলতে লাগলো, কিন্তু টেবিল জুড়ে চাপা টানটান পরিবেশ এত ঘনীভূত হয়ে উঠছিল যে মনে হচ্ছিল কেউ একটু শব্দ করলেই সব কিছু ভেঙে পড়বে। ডাইনিং টেবিলে রাজকীয় ভোজের আয়োজন জমে উঠেছে। টেবিলে জমকালো পাত্রে সাজানো খাবারের মধ্যে হঠাৎ ফিওনার চোখ পড়ল এক অদ্ভুত ফলের উপর। সোনালি সবুজ রঙের মসৃণ চামড়ার ফলটি দেখতে বেশ আকর্ষণীয়, কিন্তু ফিওনা কখনো এমন কিছু দেখেনি। কৌতূহলের বশে সে ফলটি তুলে নিল হাতে। ফলের গা স্পর্শ করার সাথে সাথেই ফিওনার মনে হলো এটি অন্যরকম, শীতল কিন্তু মসৃণ ও নরম। সে একবার টেবিলের দিকে তাকালো। অন্যদের কেউ সেই ফল খাচ্ছে কিনা খেয়াল করার চেষ্টা করলো, কিন্তু কেউই তার দিকে মনোযোগ দিচ্ছে না। ফিওনার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিভাবে এটি খেতে হয় তা সে জানে না। ফলটি কি চামড়া ছাড়িয়ে খেতে হয়, নাকি সরাসরি কাটা হয়? যদি ভুল করে কিছু করে ফেলে তবে কি সবাই হাসবে? তার মনে এক ধরনের সংকোচবোধ দেখা দিল। তখনই জ্যাসপার একপাশে বসে তার প্রতিটা অঙ্গভঙ্গি গভীরভাবে লক্ষ্য করছিল। ফিওনার দ্বিধাগ্রস্ত মুখ দেখে সে বুঝতে পারল কি ঘটছে। এক মুহূর্ত অপেক্ষা না করে সে তার নিজের সামনের বাটি থেকে ওই ফলের আরেকটা তুলে নিল। তার লম্বা চমৎকার আঙুল দিয়ে দক্ষতার সাথে ফলটির খোসা ছাড়াতে শুরু করলো। ফলের সুমিষ্ট গন্ধ মুহূর্তেই টেবিলের চারপাশে ছড়িয়ে পড়ল। জ্যাসপার নির্লিপ্ত ভঙ্গিতে খোসা ছাড়িয়ে এক টুকরো খালি না ফেলে পরিপাটি করে ফলটি ফিওনার প্লেটে দিয়ে দিল। ফিওনা অবাক হয়ে তার দিকে তাকালো, তবে সাথে সাথে আবার চোখ ফিরিয়ে নিল। সে নিজেকে সামলে নিল, মুখে কিছু না বলেই প্লেটে রাখা ফলটির দিকে তাকিয়ে রইল। তার হৃদয় ভেতরে ভেতরে কাঁপছিল, যেন অদ্ভুতভাবে এই ছোট ঘটনাটাও তার মনে এক গভীর অনুভূতি জাগিয়ে তুলেছে। জ্যাসপার তখন ঠান্ডা স্বরে বলল, যেন ঘটনাটি একদম সাধারণ। এটা এভাবেই খেতে হয়। এটার নাম লুমিসেলা। ফিওনা তাকে কোনো উত্তর দিল না, কিন্তু তার হৃদয়ের গভীরে অদ্ভুত এক উষ্ণতা অনুভব করল। এক মুহূর্তের জন্য মনে হলো জ্যাসপারের এই ছোট্ট আচরণ যেন তাকে অজান্তেই সুরক্ষার একটা অনুভূতি দিচ্ছে। টেবিলের অন্যরা কেউই ছোট্ট ঘটনায় মনোযোগ দিল না, তবে ড্রাকোনিসের চোখের কোণে এক কঠিন অভিব্যক্তি ফুটে উঠল। সে জ্যাসপারের দিক থেকে চোখ সরিয়ে নীরবে খাবারে মন দিল। ফিওনা ধীরে ধীরে ফলটি খেতে শুরু করলো। এটি ছিল নরম, রসালো আর একেবারে অদ্ভুত মিষ্টি স্বাদের। তার মনে হলো এমন কিছু সে আগে কখনোই খায়নি। তবে এই নতুন স্বাদের চেয়েও বেশি ওজন ছিল তার ভেতরের সেই প্রশ্নের, যা সে এড়িয়ে যেতে পারছিল না। ফলের প্রতিটা কামড়ে তার চোখ যেন জ্যাসপারের দিকে চলে যাচ্ছিল, তবে সরাসরি চোখে তাকানোর সাহস নেই। মুখের দিকে তাকিয়ে সে ভাবতে লাগলো, এই ড্রাগন প্রিন্সটা যে মুহূর্তে তার সমস্যার সমাধান করলো, কিভাবে এত স্বাভাবিক আর নির্লিপ্ত থাকতে পারে? মনে মনে সে নিজেকেই প্রশ্ন করল, আমি কি সত্যি এই প্রিন্সকে ভালোবেসেছিলাম? এই প্রশ্নটি যেন তার মস্তিষ্কে জ্বলতে থাকা এক আগুনের মতো। যদি সত্যি ভালোবেসে থাকি তবে কেন তাকে মনে নেই? আর যদি কিছুই না থাকে তবে কেনই অদ্ভুত হৃদয়ের ধুকপুকানি? কেন তার দিকে তাকালেই বুকের ভেতর এমন শূন্যতা আর আকর্ষণ তৈরি হয়?
তার মনে পড়ে গেল গ্রান্ডপার সেই কথাগুলো। তোমার আর জ্যাসপারের একসময় গভীর সম্পর্ক ছিল, তবে সে তোমার মেমোরি রিমুভ করেছে। ফিওনার মন যেন ভেঙে পড়ল। কেন করবে সে এমনটা? যদি সত্যি সে ভালোবাসতো, তবে কিভাবে সে এমন নির্মম কাজ করতে পারল? ফল কামড়ে খাওয়ার সাথে সাথে তার ভেতরের এই দ্বন্দ্ব আরও গভীর হচ্ছিল। সে মনে মনে স্বীকার করল, এই প্রিন্সের দিকে তাকালে তার মনের কোণে একটা গভীর টান অনুভব হয়। অথচ এই টান কিসের, কেন, সে নিজেও জানে না। সে আবার নিজের মনে বলল, যদি ভালোবাসতাম তবে সেটা কি সত্যি মুছে ফেলা সম্ভব? ভালোবাসা কি এতই দুর্বল যে স্মৃতি মুছে দিলেই তা শেষ হয়ে যায়? জ্যাসপার তখনও নিজের জগতে খাবার খেতে খেতে চুপচাপ ফিওনার দিকে নজর রাখছিল। তার চোখে একটা অস্পষ্ট উত্তেজনা, যেন সে ফিওনার প্রতিটা অঙ্গভঙ্গি পড়ার চেষ্টা করছে। ফিওনা তার মন থেকে এই সমস্ত প্রশ্ন দূরে ঠেলে দিয়ে শেষমেশ নিজেকে বলল, আমাকে এসব ভাবা বন্ধ করতে হবে। যদি কিছু ছিল তবে সেটা এখন নেই। আমি শুধু আমার জীবনটা নিজের মতো করে এগিয়ে নিয়ে যাব। তবুও তার হাতের ফলটি শেষ হতে হতে মনের মধ্যে অজান্তে একটা শব্দ আবার ভেসে এলো, প্রিন্স। ডাইনিংয়ের পরে সোনালি ঝাড়বাতির আলোয় ভরা বিশেষ কক্ষে সবাই একে একে জড়ো হলো। বড়সড় রাজকীয় টেবিলের চারপাশে বসেছে ড্রাকোনিস, রাজা জারেন, অ্যালিসা, সিলভা, অ্যাথেরিয়ন আর প্রাসাদের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু এই মুহূর্তে ফিওনার কোনো উপস্থিতি নেই। ড্রাকোনিস গম্ভীর মুখে রাজা জারেনের দিকে তাকিয়ে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। অ্যালিসা আর জ্যাসপারের বিয়ে দুটি রাজ্যের মৈত্রী আরও দৃঢ় করবে। রাজা জারেন মাথা নেড়ে সম্মতি জানালেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমিও তাই ভাবছি। এঙ্গেজমেন্টটা এই সপ্তাহের মধ্যেই করা যাক। বিয়ের তারিখ নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। কথাগুলো শুনে জ্যাসপারের ভেতরে যেন আগুন জ্বলে উঠল। সে শান্ত থাকতে চেষ্টা করলেও তার চোখে মুখে এক ধরনের অসন্তোষ স্পষ্ট হয়ে উঠল। অ্যালিসা যে এতক্ষণ চুপ ছিল, তার ঠোঁটের কোণে এক গর্বিত হাসি ফুটে উঠল। সে ভাবছিল তার পরিকল্পনাগুলো সফল হতে চলেছে। তবে জ্যাসপারের সেই দৃষ্টির চাহনি তাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিল। হঠাৎই জ্যাসপার গম্ভীর কণ্ঠে বলল, আমি অ্যালিসার সঙ্গে একটু একান্তে কথা বলতে চাই। কথাটা শুনে কক্ষ জুড়ে এক মুহূর্তের নীরবতা নেমে এলো। ড্রাকোনিসের কপালে ভাঁজ পড়ল। তিনি ধীর গলায় বললেন, তার প্রয়োজন নেই। যা বলার এখানে সবার সামনেই বলো। তবে রাজা জারেন জ্যাসপারের দিকে তাকিয়ে এক ঝলক হাসলেন। আমার মতে এটাতে কোনো সমস্যা নেই। ওদের নিজেদের মধ্যেও কিছু কথা বলার অধিকার থাকা উচিত। অ্যালিসা মুখে মিষ্টি হাসি এনে বলল, আমি তো এমন প্রস্তাবের অপেক্ষাতেই ছিলাম প্রিন্স। ড্রাকোনিস কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু রাজা জারেন তাকে হাতে ইঙ্গিত করে থামিয়ে দিলেন। তিনি সায় দিয়ে বললেন, ঠিক আছে, তোমরা দুজনে কথা বলো, তবে বেশি সময় নেবে না। সিদ্ধান্তগুলো দ্রুত নিতে হবে। জ্যাসপার কোনো উত্তর করল না, শুধু মাথা নেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে ছিল অনর এক অভিব্যক্তি। অ্যালিসা নিজের গাউনের পাশ সামলে উঠে দাঁড়ালো। মনে মনে সে বিজয়ের স্বাদ পেতে শুরু করেছিল। তার বিশ্বাস এই কথোপকথনের পর জ্যাসপার আর কিছুতেই তার থেকে দূরে থাকতে পারবে না। ড্রাকোনিস ক্রুদ্ধ দৃষ্টিতে জ্যাসপারের দিকে তাকালেন, কিন্তু মুখে আর কোনো আপত্তি করলেন না। তার চোখে এক ধরনের উদ্বেগ ছিল, যেন তিনি আগাম কোনো বিপদের আঁচ পাচ্ছেন। জ্যাসপার আর অ্যালিসা বিশেষ কক্ষ থেকে বেরিয়ে গেল। তাদের চলে যাওয়ার পর ড্রাকোনিস দীর্ঘশ্বাস ফেলে নিজের আসনে বসে রইলেন। তার মনে যেন কিছু একটা অজানা শঙ্কা ভর করল। রাজা জারেন ড্রাকোনিসের দিকে তাকিয়ে বললেন, ওদের একটু নিজেদের মতো থাকতে দাও ড্রাকোনিস। তুমি জানো তো, কখনো কখনো এই ধরনের কথোপকথন সম্পর্কের জন্য জরুরি হয়। ড্রাকোনিস এক মুহূর্ত রাজা জারেনের কথার উত্তর দিলেন না। তার চোখ তখনও দরজার দিকে আটকে ছিল, যেন তিনি বোঝার চেষ্টা করছিলেন ওই দরজার ওপাশে ঠিক কী ঘটতে চলেছে। বারান্দার এক প্রান্তে দাঁড়িয়ে অ্যালিসা তার গাউনের পাশ সামলাতে সামলাতে আকাশের দিকে তাকিয়েছিল, কিন্তু তার মনে চলছিল তীব্র এক ঝড়।
আর ঠিক তখনই জ্যাসপার তার শক্ত পায়ের শব্দ করে ধীর পদক্ষেপে তার কাছে এলো। তার মুখে ছিল দৃঢ়তার, চোখে অনর এক অভিব্যক্তি। জ্যাসপার এক মুহূর্ত সময় নিল, তারপর সরাসরি বলল, অ্যালিসা, তুমি ভালো করেই জানো আমি ফিওনাকে ভালোবাসি। আমার হৃদয়, আমার সমস্ত অস্তিত্ব, সব কিছু শুধু তারই জন্য। এটা নতুন কিছু না, বরং বহুদিন ধরেই তুমি এটা জানো। অ্যালিসা তার কথা শুনে মৃদু হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, বরং তাতে ছিল এক ধরনের গোপন কষ্ট আর অভিমান। জ্যাসপার তার চোখ থেকে এক মুহূর্ত দৃষ্টি সরালো না। সে আরও বলল, তুমি যদি ভেবে থাকো ফিওনা এখানে আছে বলে আমি বিয়েতে রাজি হচ্ছি না, তাহলে ভুল ভাবছ। ফিওনা এখানে না থাকলেও আমি তোমাকে এই কথাগুলোই বলতাম, কারণ আমি জানি আমার হৃদয় কখনোই তোমার জন্য স্পন্দিত হবে না। তুমি আমার থেকে কখনো ভালোবাসা পাবে না অ্যালিসা, আর শুধু তাই নয়, কোনো দাম্পত্য মিলনও পাবে না। অ্যালিসা এবার পুরোপুরি তার দিকে ফিরে দাঁড়ালো। তার চোখে ছিল আহত অথচ রাগান্বিত এক চাহনি। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে চুপ করে থাকল। জ্যাসপার এবার একটু ঝুঁকে এসে বলল, তুমি যদি আমাকে বিয়ে করো তবে জেনে রাখো তুমি নিজের জীবনকেই ধ্বংস করবে। আমি কখনোই তোমাকে সুখী করতে পারবো না। আর যদি তুমি সাহস করে সম্পর্কটাকে সবার সামনে না করতে চাও, আমি সেটাকেই সম্মান জানাবো, তবে সিদ্ধান্ত তোমার। অ্যালিসা এবার ঠোঁট কামড়ে নিজের রাগ সামলানোর চেষ্টা করল। তার কণ্ঠ ভাঙা ভাঙা শোনালো, আপনি কি জানেন প্রিন্স, এই বিয়ে আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ? এটা শুধু আমাদের দুই রাজ্যের জন্য নয়, আমার নিজের সম্মানের জন্য। আপনি কি একবারও ভেবেছেন আমি অসম্মান সহ্য করব কিভাবে, যেখানে অনেক আগে থেকে আমাদের বিবাহের সফটওয়্যার ম্যাচ করা ছিল? জ্যাসপার শান্ত গলায় বলল, অ্যালিসা, তুমি ভালো করেই জানো আমার কাছে সব সফটওয়্যার জনিত বিয়ে, প্রেম কোনোটারই মানে নেই। আমি যা বলছি তা মেনে নিতে তোমার কষ্ট হবে আমি জানি, কিন্তু মিথ্যে সম্পর্ক নিয়ে জীবন কাটানোর চেয়ে সত্যকে মেনে নেওয়া অনেক ভালো। নিজেকে এতটা কষ্ট দিও না। অ্যালিসা এবার চোখ নামিয়ে ফেলল। তার মনের ভেতরে যেন সব কিছু এলোমেলো হয়ে গেল। বারান্দার ঠান্ডা বাতাস তার চুলের গোছাগুলো এলোমেলো করে দিল, আর সে এক মুহূর্তের জন্য জ্যাসপারের চোখে তাকালো। তাহলে আমি কি করব প্রিন্স? অ্যালিসা ধীরে ধীরে বলল। তার কণ্ঠে ছিল ক্লান্তি আর হতাশা। জ্যাসপার এক পা পেছনে সরিয়ে বলল, বাকি সিদ্ধান্ত তোমার। তুমি চাও তো আমাকে বিয়ে করো আর নিজের জীবন নষ্ট করো, আর যদি সত্যকে মেনে নিতে পারো তাহলে সবার সামনে সাহস করে এই বিয়েতে না করো। একটা দীর্ঘ নীরবতা নেমে এলো। অ্যালিসা চুপ করে দাঁড়িয়ে রইল, আর জ্যাসপার নিজের অবস্থান স্পষ্ট করে চলে গেল বারান্দা থেকে। পেছনে থেকে গেল এক গুমোট পরিবেশ, আর অ্যালিসার হৃদয়ে জমা হলো একরাশ অপূর্ণতা আর কর্ধব। অ্যালিসা বারান্দা থেকে কক্ষে প্রবেশ করতেই উপস্থিত সবাই তার দিকে তাকালো। তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা, চোখে মুখে হতাশা ও রাগ মিশে থাকলেও সেটা যেন এক চতুর মুখোশের আড়ালে ঢাকা পড়েছিল। সে সোজা রাজা জারেনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বাবা, দর্জিদের খবর পাঠাও, পোশাক বানানোর কাজ শুরু করতে হবে। এঙ্গেজমেন্ট আর বিয়ের প্রস্তুতি যেন সময় মতো শেষ হয়। কক্ষের ভেতর মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। কেউই এই কথা শোনার পর কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারছিল না। ড্রাকনিস চোখ সরু করে জ্যাসপারের দিকে তাকালো। মনে হচ্ছিল তার মনের ভেতরে কিছু একটা উথাল পাথাল করছে। কিন্তু রাজা জারেন স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, তোমার ইচ্ছাই প্রাধান্য পাবে মাই প্রিন্সেস অ্যালিসা। আমি দর্জিদের দ্রুতই খবর পাঠাবো। জ্যাসপার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ অ্যালিসার মুখের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল এতক্ষণ যা কিছু বলল তার কোনো প্রভাবই পড়েনি অ্যালিসার উপর। তার ভেতর তীব্র এক অস্থিরতা কাজ করছিল। জ্যাসপার এবার আর কোনো কথা না বলে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেল। ড্রাকনিস এবার নিজের চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমার সিদ্ধান্তে আমি অত্যন্ত খুশি হয়েছি। খুব দ্রুতই সব কিছু করতে হবে।
অ্যালিসা মাথা নিচু করে কেবল বলল, হ্যাঁ, আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তার ভেতরে চলছিল অন্য এক যুদ্ধ। অ্যালিসার মুখে দৃঢ়তার আড়ালে লুকিয়েছিল এক গভীর কষ্ট। সে জানত জ্যাসপার তাকে ভালোবাসবে না, তবুও তার অভিমান আর জেদ আর ফিওনার প্রতি ঈর্ষা তাকে এই বিয়েতে রাজি হতে বাধ্য করেছিল। জ্যাসপার দরজার পাশে দাঁড়িয়ে সব কথা শুনছিল। সে এবার বুঝতে পারল অ্যালিসাই বিয়েতে এখনও পুরোপুরি রাজি। তার হৃদয়ে এক অজানা ভার নেমে এলো। অ্যালিসা আমার কথা শুনেও এমন সিদ্ধান্ত নিল কেন? মনে মনে নিজেকে প্রশ্ন করল সে। কিন্তু কিছুই না বলে জ্যাসপার দ্রুত বেরিয়ে গেল, নিজের মনের এই জটিলতা থেকে মুক্তির পথ খুঁজতে। জ্যাসপার অবশেষে রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়ে অ্যাল্ডো রাজ্যে ফিরে যাওয়ার জন্য রওনা হলো। বিদায় মুহূর্তে সবাই যেন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। রাজকীয় পরিবেশে একটা অদ্ভুত শূন্যতা নেমে এলো। অ্যালিসা তীক্ষ্ণ দৃষ্টিতে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল। তার মনে এক অদ্ভুত অস্বস্তি। অন্যদিকে ফিওনা নিজের কক্ষ থেকে পুরোটা চুপচাপ পর্যবেক্ষণ করছিল। বিদায়ের পর অ্যাকোয়ারা একা ফিওনার কক্ষের দিকে এগিয়ে গেল। দরজার কড়া নাড়তেই ফিওনা কিছুটা বিস্মিত হয়। দরজা খুলে দাঁড়াতেই অ্যাকোয়ারা তার হাসিমাখা মুখে বলল, আমি অ্যাকোয়ারা, এল্ডো রাজ্যের একজন ড্রাগন সদস্য। কিন্তু তোমার সাথে পরিচিত হওয়ার ইচ্ছে হলো, তাই এসেছি। ফিওনা একটু হেসে বলল, তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো অ্যাকোয়ারা। অ্যাকোয়ারা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি হয়তো ভাবছো আমি কেন এখানে এলাম। আসলে আমি চাই তুমি জানো যে প্রিন্স শুধুমাত্র এল্ডো রাজ্যের প্রিন্স নন, তিনি একজন ভিন্ন হৃদয়ের ড্রাগন। আর তোমার উপস্থিতি এই ভেনাসের সব পাল্টে দেবে। ফিওনা মৃদু হাসল, তবে তার মনে তবুও সংশয় কাজ করছিল। অ্যাকোয়ারা বিদায় নেওয়ার আগে তার দিকে এক গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি এই রাজ্যে নতুন, তবে তুমি যে প্রিন্সের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো এখনও বুঝতে পারোনি। ফিওনা কিছু বলার আগেই অ্যাকোয়ারা নিচের দিকে এগিয়ে গেল। শেষ পর্যন্ত জ্যাসপার ও তার সঙ্গীরা চলে গেল। প্রাসাদ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। তবে ফিওনার মনের মধ্যে এক গভীর দোলাচল কাজ করতে লাগল। অ্যাকোয়ারার কথা যেন তার হৃদয়ে অজানা এক প্রশ্ন ছুড়ে দিয়ে গেল। ফিওনা তখন তার কক্ষের জানালার ধারে বসেছিল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হঠাৎ দরজা খুলে তার মামা রাজা জারেন প্রবেশ করলেন। চোখে মুখে স্পষ্ট বিরক্তি। তিনি কক্ষের মাঝখানে দাঁড়িয়ে সরাসরি বললেন, ফিওনা, তুমি ড্রাকোনিসকে জানো? তিনি ভেনাসের কিং। তার সামনে তুমি পায়ের উপর পা তুলে বসলে, আর সেই সঙ্গে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছিলে কেন? এটা কি রাজকীয় আচরণ? ফিওনা ধীরে ধীরে জানালা থেকে সরে এসে সোজা হয়ে দাঁড়ালো। তার চেহারায় এক ধরনের কঠোরতা ফুটে উঠল, যেন সে নিজেকে কোনোভাবে দুর্বল দেখাতে চায় না। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে সে বলল, হ্যাঁ, আমি জানি ড্রাকোনিসকে, পুরো ভেনাসের কিং। কিন্তু তার মানে এই নয় যে আমি তাকে ভয় পেয়ে নিজের সম্মান বিসর্জন দেব। আমি যেমনটা অনুভব করি তেমনটাই প্রকাশ করি। তিনি যদি আমার আচরণে অসন্তুষ্ট হন, সেটা তার সমস্যা, আমার নয়। রাজা জারেন এত স্পষ্ট কঠিন উত্তর আশা করেননি। তার কণ্ঠে কঠোরতা ফিরে এলো। তুমি বুঝতে পারছো না তুমি কি বলছো। ড্রাকোনিস এই রাজ্যের নিয়ম ও সম্মানের প্রতীক। তার সামনে এমন আচরণ মানে পুরো ফ্লোরাস রাজ্যের মর্যাদার অবমাননা। তুমি একজন সাধারণ মেয়ে নও, তুমি একজন ড্রাগন। ফিওনা এক ধাপ এগিয়ে এলো, তার চোখে তীব্র আত্মবিশ্বাস। সে বলল, মামা, সম্মান জোর করে অর্জন করা যায় না, আর আমি ফ্লোরাস রাজ্যের মর্যাদা নষ্ট করতে চাই না। কিন্তু ড্রাকোনিসের সামনে আমি নিজেকে ভয় পেয়ে ছোট করে তুলতে পারি না। যদি ভেনাসের রাজা হয়েও তিনি ড্রাগনদের মনের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল না হন, তবে তিনি আমার কাছ থেকে কোনো সম্মান আশা করতে পারেন না। রাজা জারেন ফিওনার এমন তীক্ষ্ণ যুক্তিতে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে বললেন, তোমার এই আচরণ শুধু তোমার জন্য নয়, আমাদের সবার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে ফিওনা। ড্রাকোনিস যা করার ক্ষমতা রাখেন তার সামনে আমাদের কারো কোনো শক্তি নেই।
তুমি যদি তার রোষানলে পড়ো, পুরো ফ্লোরাস তার খেসারত দেবে, এটা মনে রেখো। ফিওনা ধীরে ধীরে রাগে ফুঁসতে লাগলো। রাজা জারেনের কথা শুনে তার চোখে জল চলে এলেও সে নিজেকে কোনোভাবে সামলে রাখল। সোজা হয়ে দাঁড়িয়ে চোখে তীব্র ক্রোধ আর দুঃখ নিয়ে ফিওনা বলল, আমি তাকে ঘৃণা করি, আর আমি আপনাকেও আমার মামা হিসেবে ভাবতে পারছি না। কিভাবে পারলেন নিজের বোনের সঙ্গে এমনটা করতে? আমি জানি সব কিছুই রাজা ড্রাকোনিসের আদেশেই হয়েছে। আমার মাকে বন্দি করা হয়েছে গত 18 বছর ধরে। তিনি স্বাধীনতা থেকে বঞ্চিত এক অন্ধকার কারাগারে ছিলেন। কেন? শুধুমাত্র আমার বাবাকে ভালোবাসার অপরাধে? কারণ আমার বাবা একজন পৃথিবীর সাধারণ মানুষ ছিলেন। ফিওনার কণ্ঠ আরও তীক্ষ্ণ হয়ে উঠল, আর তার চোখে যেন আগুন জ্বলছিল। সে এক পা এগিয়ে এসে আরও বলল, আপনারা কি জানেন আমার মা আমার মুখ পর্যন্ত দেখতে পাননি? আমি জন্মানোর পরে তাকে এতটাই শাস্তি দেওয়া হয়েছে যে নিজের সন্তানের মুখটাও দেখতে পারেননি। আর আমার বাবা, তাকে শেষবারের মতো দেখার অধিকারটুকুও পাননি আমার মা। আমার মা কি এতটা অপরাধ করেছিলেন যেই শাস্তি তার প্রাপ্য ছিল? রাজা জারেন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি ফিওনার চোখের দিক থেকে চোখ সরিয়ে নিতে চাইলেন, কিন্তু পারলেন না। ফিওনার প্রতিটা কথা তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। কিন্তু ফিওনা থেমে থাকল না। তার ভেতরের সমস্ত জমে থাকা রাগ, দুঃখ আর হতাশা যেন এবার বেরিয়ে এলো। ওই রাজা ড্রাকোনিস কি কোনোদিন এটা বুঝবে? তিনি সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত হননি, তাই এর মূল্যটা কখনোই বুঝবে না। আমার মাকে তার নিজের পরিচয় থেকেও বঞ্চিত করা হয়েছে, আর আমাকে আমার সত্যিকারের পরিচয় থেকে বঞ্চিত করা হয়েছে এতটা বছর। কিন্তু এবার সময় এসেছে। এবার তিনিও বুঝবেন যন্ত্রণা কাকে বলে। ফিওনার চোখে ঝকঝকে অশ্রু ছিল, কিন্তু তার ভেতরের শক্তি আর প্রতিজ্ঞা ছিল অপরাজেয়। রাজা জারেন কিছুক্ষণ চুপ করে ফিওনার দিকে তাকিয়ে রইলেন। তার মুখে কিছু বলার ভাষা ছিল না। ফিওনার প্রতিটা কথা যেন তাকে নাড়িয়ে দিয়েছে। দীর্ঘক্ষণ পর গভীর এক শ্বাস নিয়ে তিনি শুধু বললেন, ফিওনা, তুমি যা বললে তা আমি বুঝি, কিন্তু সব কিছুর পেছনে একটা কারণ থাকে। সময় আসলেই সব কিছু জানবে। তিনি ধীরে ধীরে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। ফিওনা একা দাঁড়িয়ে রইল, তার মুখে কঠোরতা, চোখে প্রতিজ্ঞা। জানালার বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু ফিওনার মনের ঝড় যেন আরও জোরে বইতে শুরু করলো। ফিওনা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। বাইরে অসংখ্য তারা ঝলমল করছে, কিন্তু আজ তার মনে হচ্ছে এই আলো শুধুই এক বিভ্রম, এক ধোঁকা। ভেনাস যতই সুন্দর হোক, তার ভেতরে আটকে আছে অদৃশ্য শিকল, একটা নিঃশ্বাস বন্ধ করা বন্দিত্ব। লিয়ারা পেছন থেকে ফিওনার কাঁধে আলতো করে হাত রাখলেন। মায়ের স্পর্শে ফিওনা কিছুটা নরম হলো, কিন্তু তার হৃদয়ের ভেতরে যে আগুন জ্বলছে সেটার উত্তাপ কমেনি একটুও। তুমি কি সত্যি মনে করো মা, আমি এই নিয়মগুলো মেনে নিয়ে চুপচাপ বসে থাকব? ফিওনার গলায় দৃঢ় প্রত্যয়। লিয়ারা গভীর দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। একসময় তিনিও এমনই ছিলেন। স্বাধীনতার জন্য লড়াই করতে চেয়েছিলেন, ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলায় তিনি হেরে গিয়েছেন। তুমি যা ভাবছো তা সহজ হবে না ফিওনা। ড্রাকোনিস শুধু একজন শাসক নয়, সে এক কঠিন ধাতুতে গড়া শাসন ব্যবস্থার প্রতীক। এটাই ভেনাসের নিয়ম ফিওনা। এখানে ভালোবাসার মানবিক সম্পর্কের চেয়ে শাসন আর আইন বড়। লিয়ারার কথা শুনে ফিওনার ক্রোধ যেন আরও বেড়ে গেল। সে দৃঢ় কণ্ঠে বলল, মা, কেমন নিয়ম এটা, যেখানে ভালোবাসাকে অপরাধ বলে গণ্য করা হয়, যেখানে ড্রাগনের ইচ্ছা আর স্বাধীনতাকে মূল্য দেওয়া হয় না? আমাদের পৃথিবী তো এমন নয় মা। ফিওনার কণ্ঠে হতাশার ব্যথা স্পষ্ট। সে কিছুক্ষণ চুপ থেকে চোখ মুছল, তারপর আরও বলল, যদি আমি হাজার অপরাধ করি, তবু আমার গ্রান্ডপা কখনই আমার সঙ্গে এমন কঠোর আচরণ করতে পারতেন না। পৃথিবীতে এমন কোনো নিয়ম নেই যা জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোকে কেড়ে নেয়। এখানে তৈরি করা এই নিয়মগুলো আসলে ড্রাগনের সময় আর সুখ কেড়ে নেয়।
এমন নিয়মের কোনো মূল্য নেই মা। ফিওনার কণ্ঠ যেন পুরো কক্ষ ভরিয়ে তুলল। লিয়ারা কিছুক্ষণ চুপ করে তার মেয়ের দিকে তাকিয়ে রইল, তার চোখে দুঃখের ছাপ। সে ফিওনার পাশে বসে তার হাত ধরে বলল, আমি জানি ফিওনা, তুমি যা বলছো তা ঠিক, কিন্তু ভেনাসে নিয়মের শিকড় অনেক গভীর। ড্রাকোনিস কখনোই নিজের শাসনার নিয়ম ভাঙতে দেবে না। ফিওনা রাগে আর হতাশায় দাঁড়িয়ে জানালার দিকে তাকালো। তার চোখের সামনে ভেসে উঠল মায়ের সেই বন্দি জীবনের ছবি। সে দৃঢ় কণ্ঠে বলল, তাহলে সময় এসেছে মা, আমি দেখিয়ে দেব এই নিয়ম আর শাসন কেমন করে ভাঙতে হয়। আমি চাই না আর কেউ আমার মায়ের মতো এতটা কষ্ট সহ্য করুক। এবারে সব থামাতে হবে। লিয়ারা তার মেয়ের মধ্যে জন্মানো এই আগুনকে অনুভব করল। সে জানত ফিওনার ইচ্ছা শক্তি অসীম। সে কিছুক্ষণ চুপ থেকে মৃদুস্বরে বলল, তুমি যা ভাবছো তার জন্য অনেক বাধার সম্মুখীন হতে হবে ফিওনা, কিন্তু আমি জানি তুমি থামবে না। আমি তোমার পাশে আছি। মায়ের কথায় ফিওনার চোখে জল চলে এলো, কিন্তু সে দৃঢ় ছিল। ফিওনার মনে আজ একটাই প্রতিজ্ঞা, ভেনাসের অন্যায় নিয়ম আর শাসন ভেঙে সত্যিকারের স্বাধীনতার আলো দেখানো। লিয়ারা ফিওনার হাতটি নিজের হাতে নিয়ে মৃদু হেসে বলল, আমার লিটল প্রিন্সেস, শান্ত হয়ে যাও। তোমার রাগের জন্য পুরো ভেনাস কাঁপাতে হবে না। এখন বরং আসল কথাটা শোনো। ফিওনা ভ্রুকুচকে জিজ্ঞেস করল, আসল কথা? এখন আবার কি? লিয়ারা ধীর কণ্ঠে বলল, তোমাকে তো ভেনাসের ভার্সিটিতে যেতে হবে। ফিওনা অবাক হয়ে বলল, কেন? আমি পৃথিবীতে পড়াশোনা করেছি, আর পড়ার দরকার কি? লিয়ারা শান্ত গলায় ব্যাখ্যা করল, তুমি পৃথিবীতে পৃথিবীর নিয়মে পড়াশোনা করেছ, কিন্তু ভেনাসের নিয়ম আর এখানের বাস্তবতা ভিন্ন। তুমি নতুন ড্রাগন, এখনও নিজের শক্তি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে জানো না। তাছাড়া তলোয়ার চালানো, যুদ্ধের কৌশল এবং ভেনাসের ইতিহাস ও ড্রাগনদের সম্পর্কে তোমার কোনো ধারণাও নেই। এসব শেখার জন্য তোমাকে ভেনাসের ভার্সিটিতে যেতে হবে। সেখানে শুধু পড়াশোনা নয়, প্র্যাকটিক্যাল ট্রেনিংও হয়, সব শেখানো হবে। ফিওনা বিরক্ত গলায় বলল, স্কুল বা কলেজ ছাড়াই সোজা ভার্সিটিতে? লিয়ারা হেসে বলল, হ্যাঁ, ভেনাসে এমনটাই নিয়ম। যখন ড্রাগনদের বয়স 18 হয়, তারা সরাসরি ভার্সিটিতে পড়াশোনা শুরু করে। তোমারও সময় হয়েছে। ফিওনা একটু ভেবে বলল, আর যদি না যাই? লিয়ারা চোখ বড় করে বলল, তাহলে তোমার শক্তি নিয়ন্ত্রণ করতে না পেরে কোনো একদিন বড় কোনো বিপদ ডেকে আনবে, আর সেটা তোমার জন্যই নয়, ভেনাসের জন্য ক্ষতিকর হবে। ফিওনা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তাহলে কিভাবে যাব? লিয়ারা হাসি মুখে বলল, তোমাকে কাল আমি নিজে ভর্তি করিয়ে আসব, সব ব্যবস্থা আমি দেখব। ফিওনা তবু অনিচ্ছা সত্ত্বে বলল, ঠিক আছে, তবে মনে রেখো, আমি ভেনাসের নিয়মটা এখনো পছন্দ করিনি। লিয়ারা মাথা নাড়িয়ে বলল, তোমার পছন্দ করার সময় আসবে লিটল প্রিন্সেস। জ্যাসপার নিজের প্রাসাদের ল্যাবে বসে গভীর মনোযোগ দিয়ে গবেষণা করছে। তার টেবিল জুড়ে ছড়িয়ে আছে নানা ধরনের যন্ত্রপাতি আর পেপার স্ক্রল। প্রতিটা মুহূর্তে তার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে ফিওনার হারানো স্মৃতিগুলো ফিরিয়ে আনা যায়। এমন সময় দরজার ওপাশ থেকে অ্যাথিরিয়ন প্রবেশ করল। কৌতূহল নিয়ে সে জিজ্ঞেস করল, এত রাতে ল্যাবে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছো নাকি জ্যাসু ভাইয়া? জ্যাসপার তার চোখ সরিয়ে বলল, ফিওনার স্মৃতি ফেরানোর উপায় খুঁজছি। অ্যাথিরিয়ন অবাক হয়ে বলল, কোনো সূত্র জানা গেছে? কিছু পেয়েছো? জ্যাসপার দীর্ঘশ্বাস ফেলে বলল, না, এখনো কিছুই পাইনি, তবে নিশ্চিত সেই লকেটটা ছাড়া আর কোনো উপায় নেই। অ্যাথিরিয়ন ভ্রুকুচকে বলল, তাহলে সেই লকেটটা খুঁজে বের করার চেষ্টা করছো না কেন? জ্যাসপার মাথা নাড়িয়ে বলল, আমি সিগন্যাল ট্র্যাক করার চেষ্টা করেছি, কিন্তু সেটা কোনো কাজে দেয়নি। মনে হচ্ছে লকেটটা হয়তো কোনো মাছের পেটেই চলে গেছে, কিংবা এমন গভীরে হারিয়ে গেছে যেখানে সেটা আর খুঁজে পাওয়া সম্ভব নয়। আর লকেট ছাড়া ফিওনার স্মৃতি ফেরানো অসম্ভব।
অ্যাথিরিয়ন চিন্তিত মুখে বলল, তাহলে এখন কি করবে ভাই? জ্যাসপার একটু থেমে গভীরভাবে তাকালো। তারপর দৃঢ়স্বরে বলল, আমি আবার নতুন করে শুরু করব। ফিওনাকে আবার আমার প্রেমে ফেলব, নতুন করে নতুনভাবে। এবার তার স্মৃতি না থাকলেও সে আমাকে ভালোবাসবে। আমিও হৃদয়ে সেই জায়গাটা আবার তৈরি করব। অ্যাথিরিয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি জানো এটা সহজ হবে না। ও তো এখনো তোমার প্রতি পুরোপুরি বিশ্বাস করতে পারবে না। জ্যাসপার মৃদু হাসল। আমি জানি, কিন্তু আমি যে তাকে অনেক ভালোবাসি। তার হৃদয় জয় করতে হলে আমি আবারও আমার সমস্তটা দিয়ে চেষ্টা করব। এটা আমার জন্য যুদ্ধের মতো, আর আমি এই যুদ্ধে জিতবই। অ্যাথিরিয়ন তার ভাইয়ের মুখের দৃঢ়তা দেখে মৃদু হাসল। ঠিক আছে, আমি তোমার পাশে আছি। তবে ভুল কিছু করো না জ্যাসু ভাইয়া। একবার যদি আবার তার আস্থা হারাও, তাহলে সে চিরদিনের জন্য তোমার নাগালের বাইরে চলে যাবে। জ্যাসপার এক মুহূর্তের জন্য থমকালো, তারপর মাথা নাড়ল। এইবার আমি আর কোনো ভুল করব না। এবার আমার ভালোবাসা, বিশ্বাস সব কিছু দিয়ে ওকে জয় করব। ড্রাকনিস দ্রুত পায়ে এগিয়ে চলেছে। তার কালো চামড়ার বুটের নিচে পাথরের মসৃণ মেঝে প্রতিবার ধাক্কা খেয়ে ধাতব শব্দ তুলছে। বাইরের আলো সোনালি, কিন্তু তার মনে যেন এক গভীর অন্ধকার জমাট বেঁধে আছে। আজকের এই পথ চলা শুধুই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নয়, এটা তার অস্তিত্ব রক্ষার লড়াই। ভেনাস দেবতা আব্রাহার চেম্বারে প্রবেশ করার আগেই দরজা আপনা আপনি খুলে গেল। ভেতরে দেবতার উপস্থিতি যেন গোটা পরিবেশে এক ভারী শক্তির চাপ তৈরি করেছে। নীলাভ স্ফটিকের সিংহাসনে বসে থাকা আব্রাহার ধীর কিন্তু গভীর দৃষ্টিতে ড্রাকনিসের দিকে তাকালেন। আমি জানতাম তুমি আসবে ড্রাকনিস। দেবতার কণ্ঠে এক অবিচল শক্তি। আর আমি এও জানি তুমি কেন এসেছ। ড্রাকনিস এক মুহূর্ত থমকে গেলেও দ্রুত নিজেকে সামলে নিল। তাহলে নিশ্চয়ই আপনি জানেন দেবতা, সেই মানবী মেয়ে ফিওনা এখন ভেনাসে। আব্রাহার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটিয়ে বলল, সে এখন কেবল মানবী নয় ড্রাকনিস, সে এখন ড্রাগন। ফ্লোরাস রাজ্যের লিয়ারার কন্যা আর প্রকৃত অ্যালিজিয়া। ড্রাকনিসের চোখ কঠিন হয়ে উঠল, কিন্তু সে নিজের রাগ প্রকাশ করল না। আমি তোমাকে অনেক আগেই সতর্ক করেছিলাম। আব্রাহার ধীরে ধীরে বললেন, যেন প্রতিটা শব্দ ওজনের মতো ভারী হয়ে বাতাসে ঝুলে থাকছে। একদিন এলিজিয়া তার সত্যিকারের রূপ ধারণ করবেই। ড্রাকনিস গভীর শ্বাস নিল, তারপর শক্ত স্বরে বলল, জ্যাসপারকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। সে বিশ্বাস করে অ্যালিজিয়া হচ্ছে অ্যালিসা, আর আমি নিশ্চিত করব সেই বিশ্বাস কখনো ভাঙবে না। দেবতা আব্রাহার চোখ গভীর করে ফেলল। সত্য চাইলেই চাপা রাখা যায় না ড্রাকনিস। মিথ্যার উপর ভরসা করে ভবিষ্যৎ গড়তে গেলে তা একদিন ধ্বংস হবেই। ড্রাকনিস এবার এক পা এগিয়ে গেল। আমি যথাসাধ্য চেষ্টা করছি। তার গলায় দৃঢ়তা। খুব দ্রুত জ্যাসপার আর অ্যালিসার বিয়ে সম্পন্ন হলেই সমস্যার সমাধান হয়ে যাবে। দেবতা আব্রাহার দীর্ঘশ্বাস ফেললেন। ড্রাকনিস, তুমি কি সত্যিই মনে করো মিথ্যার উপর দাঁড়িয়ে সত্য লুকিয়ে রাখা সম্ভব? এলিজিয়া তার সত্য পরিচয় জানবেই। ড্রাকনিস এবার রাগ চেপে বলল, আমি সেটাই চাই না। আমি চাই না ও জানুক। ওর জন্মই এক অভিশাপ আমার ছেলের জন্য। দেবতা তখন চোখ বন্ধ করলেন, যেন ভবিষ্যতের কোনো দৃশ্য দেখতে পাচ্ছেন। আব্রাহার কিছুক্ষণ নীরব থেকে বললেন, তুমি কি সত্যিই মনে করো একটা ভুল সম্পর্কের বাঁধনে বেঁধে তুমি নিয়তি বদলে দিতে পারবে? আমি প্রথমে বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি। নিয়তি চেয়েছে বলেই সেই মেয়ে এখন পৃথিবী থেকে ভেনাসে। ড্রাকনিস এক মুহূর্তের জন্য নিশ্চুপ থাকল, তারপর ঠান্ডা স্বরে বলল, আমি যা চাই তা অর্জন করবই। আব্রাহার আর কিছুই বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। সাবধান ড্রাকনিস, তুমি যা করতে চলেছ তা কেবল তোমার নিজের ধ্বংসই ডেকে আনবে না, এই পুরো সাম্রাজ্যের ভবিষ্যৎ বদলে দেবে। ড্রাকনিস কোনো উত্তর দিল না। সে পেছন ফিরে এক দৃঢ় পদক্ষেপে চেম্বার ছেড়ে চলে গেল।
বাতাসে দেবতার শেষ কথাগুলো ধ্বনিত হলো। ভাগ্যকে কখনোই ধোঁকা দেওয়া যায় না ড্রাকোনিস। এলিজিয়ার সত্য তার কাছে ফিরে যাবে, ঠিক যেমন প্রবল বাতাস সাগরের ঢেউকে তীরে ফিরিয়ে আনে। তুমি যদি সত্যকে রুখতে চাও তাহলে তা আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে। পরের দিন সকালে ফিওনাকে নিয়ে লিয়ারা রওনা দেয় স্টেলার একাডেমি, ভেনাসের সবচেয়ে আধুনিক ও প্রযুক্তিগতভাবে উন্নত বিশ্ববিদ্যালয়। ফিওনা যখন মূল ফটকের সামনে এসে দাঁড়ালো, তার মনে হলো যেন অন্য এক জগতে প্রবেশ করছে। বিশাল ভবনগুলো কাঁচ ও ধাতব সংমিশ্রণে তৈরি, যেন কোনো মহাজাগতিক শিল্পকর্ম। পুরো ক্যাম্পাসের বায়ুমণ্ডল স্বচ্ছ, কৃত্রিম সূর্যালোক, ঠিক পৃথিবীর দিনের মতো উজ্জ্বল, অথচ তাতে সূর্যের প্রখরতা নেই। বাতাসে যেন এক ধরনের নীলচে আভা ভাসছে, যা আরও বেশি অতিপ্রাকৃত মনে করাচ্ছে। পথঘাটে শূন্যে ভাসমান তথ্য প্যানেল, শিক্ষার্থীদের জন্য হোভারিং ট্রান্সপোর্ট, আর দূর থেকে দেখা যাচ্ছে বিশাল এক স্কাই ল্যাব, যেখানে ড্রাগন ভেনাসীয় শিক্ষার্থীরা মহাকর্ষ শক্তি নিয়ন্ত্রণের প্রশিক্ষণ নিচ্ছে। ফিওনা থমকে গেল। তার পরিচিত পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমন ছিল না। এখানে সব কিছুই যেন ভবিষ্যতের নয়, বরং তার চেয়েও অনেক বেশি অগ্রসর। এটা কি সত্যিই কোনো ভার্সিটি? ফিসফিস করে বলল ফিওনা। তার পাশে দাঁড়িয়ে থাকা লিয়ারা হেসে বলল, স্বাগতম স্টেলার একাডেমিতে। এখানেই তুমি জানতে পারবে কে তুমি আর কি করতে সক্ষম। ফিওনা চারপাশে তাকিয়ে দেখল শিক্ষার্থীদের বেশিরভাগই দেখতে মানুষের মতো, কিন্তু তাদের চোখের গভীরতা, চলাফেরার ভঙ্গি, এমনকি কারো কারো গায়ের হালকা আভা বুঝিয়ে দিচ্ছে এরা সাধারণ কেউ নয়। সে ফিসফিস করে বলল, এখানে কি সবাই ড্রাগন? লিয়ারা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ওরা সবাই ড্রাগন। তবে ড্রাগনদের মধ্যেও জাত আছে, সেটা তুমি ভার্সিটিতে পড়ার মাধ্যমেই জানতে পারবে। কারা কোন রাজ্যের কি তাদের ক্ষমতা এখানে এলডো, ফ্লোরাস, অ্যাকোয়ার, শ্যাডো, ইনফার্নাস, প্রতিটা রাজ্যের ড্রাগনরা আসে। প্রত্যেকেরই আলাদা শক্তি, আলাদা বৈশিষ্ট্য। ফিওনা অবাক হয়ে চারদিকে তাকালো। হঠাৎ সে দেখল কিছু শিক্ষার্থীর চোখ গাঢ় লাল, কারো আবার জলরঙা নীল, কেউ কেউ কুয়াশার মতো স্বচ্ছ। কিছু ছাত্রের শরীরে ছায়া যেন দুলে ওঠে, আবার কারো শরীরে সূক্ষ্ম সোনালি আঁশ ঝিলিক দেয় সূর্যের আলোয়। তার নিজের গায়ের দিকে তাকিয়ে ফিওনা ভাবল, সে কি শুধু সাধারণ ড্রাগন, নাকি তার মধ্যেও এমন কিছু আছে যা সে এখনও জানে না। লিয়ারা একটু থামল, তারপর গভীর দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে বলল, তবে তুমি আলাদা ফিওনা। তুমি পৃথিবী থেকে এসেছো, আর সবচেয়ে বড় কথা, তুমি অর্ধেক মানবী। ফিওনা বিস্মিত চোখে তাকালো, যেন এই সত্যটা তার মনকে নতুন করে নাড়া দিল। আমি কি তাহলে কখনো সত্যিকারের ড্রাগন হতে পারবো না? লিয়ারা মৃদু হাসল। রক্তের মধ্যে যা আছে তা বদলানো যায় না। তুমি সত্যিকারের ড্রাগন, তবে তোমার মধ্যে আছে মনুষ্যত্ব। কিন্তু নিয়তি তোমার হাতে। তোমার ক্ষমতা কিভাবে বিকশিত হবে, কিভাবে তুমি নিজের জায়গা করে নেবে, সেটা শুধু তোমার উপরই নির্ভর করে। ফিওনা তখন চারপাশের অন্য শিক্ষার্থীদের দিকে তাকালো। তারা সবাই জন্মগতভাবে শক্তিশালী ড্রাগন, নিজেদের ক্ষমতা সম্পর্কে সচেতন। আর সে ছিল এক সাধারণ মানবীর মতো, অথচ এখন এক নতুন পরিচয়ের মুখোমুখি। হয়তো এখানে তার পথ সহজ হবে না, কিন্তু সে জানতো একদিন সে নিজের শক্তির সত্যিকারের রূপ খুঁজে বের করবে। ফিওনা জানালার ধারে বসেছিল। রাতের ভেনাস এক অন্যরকম সৌন্দর্য ছড়িয়ে রেখেছে আকাশ জুড়ে। কাল থেকে তার ক্লাস শুরু, কিন্তু তার মনে এখনো হাজারো প্রশ্ন। এখানে সবাই ড্রাগন, তাদের মনুষ্যত্ব কেমন? তারা কি অনুভব করতে পারে, ভালোবাসতে জানে, নাকি এরা নিছকই শক্তির উপশাসক? তার ভাবনার মাঝে হঠাৎ চোখ পড়ল জানালার বাইরে। একটা ছোট্ট ড্রোন বাতাসে স্থির হয়ে আছে, যেন তাকে পর্যবেক্ষণ করছে। ড্রোনটা বেশ উন্নত প্রযুক্তির, কালো ধাতব, গায়ে নীল আলো জ্বলছে। মাঝে মাঝে সেটার পাখাগুলো নিঃশব্দে কেঁপে উঠছে। ফিওনা কপাল কুঁচকে তাকালো। এটা কার? সে এখনো ভেনাস সম্পর্কে ভালোভাবে জানে না, কিন্তু এতটুকু বুঝতে পারছে এখানে এমন জিনিস স্বাভাবিক নয়।
সে আস্তে করে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গেল। ড্রোনটা যেন তার গতিবিধি লক্ষ্য করছে। হঠাৎ সেটা একটু দূরে সরে গেল, তারপর আবার ঘুরে জানালার আশেপাশে উঠতে লাগলো। ফিওনা কিছুক্ষণ সেটা লক্ষ্য করলো, তারপর মনে হলো হয়তো এটা ভেনাসের পাহারাদার ড্রোন, যারা রাতের পাহাড় বা আশেপাশের পরিবেশ নজরদারি করে। কিন্তু একটা অস্বস্তি তার মনে খোঁচা দিতে লাগলো। এই ড্রোন কি শুধু পাহাড় পাহারা দিচ্ছে, নাকি বিশেষভাবে তাকেই পর্যবেক্ষণ করছে? ফিওনা বিরক্ত হয়ে জানালাটা ধপ করে বন্ধ করে দিল। ড্রোনের অতিরিক্ত কৌতূহল তার ভালো লাগছিল না। এখানে আসার পর থেকেই সব কিছুই যেন তাকে পর্যবেক্ষণ করছে। মানুষের বদলে ড্রাগন, রাজপ্রাসাদের মতো জীবন, আর এখন এই ড্রোন। কিন্তু জানালা বন্ধ করার মুহূর্তেই বহু দূরে এক গোপন কক্ষে এক স্ক্রিনের সামনে বসে থাকা ব্যক্তি বিরক্ত হয়ে মাথা হেলিয়ে বলল, শিট, এত তাড়াতাড়ি জানালা বন্ধ করা কি খুব জরুরি ছিল হার্মিংবার্ড? আর একটু দেখতে দিতে পারতে তোমাকে। তার ঠোঁটের কোণে এক ধরনের রহস্যময় হাসি, চোখে এক ধরনের হতাশা। স্ক্রিনের ওপর ড্রোনের ফিড বন্ধ হয়ে গেছে, কিন্তু তার মনে ততক্ষণে একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে। ফিওনা কিভাবে এত সহজে এড়িয়ে গেল? সে কি কিছু টের পেয়েছে? সে হালকা হাসল। এক গ্লাস পানীয় হাতে তুলে নিয়ে চোখ সরিয়ে নিল স্ক্রিন থেকে। কোনো সমস্যা নেই। কাল থেকে তো তোমার ক্লাস শুরু হচ্ছে, সামনে অনেক সুযোগ আসবে হার্মিংবার্ড। তার আঙুল ধীরে ধীরে ডেস্কের উপর ছন্দময় তাল তুলল, যেন সে একটা নতুন খেলা শুরু করার অপেক্ষায় আছে। জ্যাসপার টেবিলের উপর এলিয়েছিল, চোখ দুটো স্ক্রিনে আটকে, কিন্তু মনটা কোথাও হারিয়ে গেছে। ফিওনার প্রতিটা অভিব্যক্তি, প্রতিটা প্রতিক্রিয়া তার মাথার ভেতরে বারবার ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই তার ল্যাপটপের স্ক্রিন ঝলমল করে উঠল। একটা ইনকামিং ভিডিও কল। সে ভ্রু কুঁচকাল। স্ক্রিনের উপরে নামটা দেখে বিরক্তি আরও বেড়ে গেল। কল রিসিভ করতেই অ্যালিসার মুখ দেখা গেল। তার চোখে মুখে সামান্য বিরক্তির ছাপ। মনে হচ্ছে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। অবশেষে ধরলেন কল। এতক্ষণ কি করছিলেন প্রিন্স? জ্যাসপার ক্লান্ত গলায় বলল, যথেষ্ট জরুরি কিছু না হলে আমাকে বিরক্ত করো না অ্যালিসা। কিন্তু অ্যালিসা যেন তার কথায় কানই দিল না। সে হঠাৎই উৎসাহ নিয়ে বলল, আচ্ছা, আপনি বলেন তো, আমার এঙ্গেজমেন্টের জন্য কোন রঙের ড্রেস ভালো হবে, সিলভার নাকি গোল্ডেন? জ্যাসপারের বিরক্তি এবার স্পষ্ট হয়ে উঠল। সে এক হাত চুলে চালিয়ে নিয়ে গম্ভীর স্বরে বলল, তুমি এই রাত বিরাতে ফোন করেছো এসব বলার জন্য? অ্যালিসা যেন বুঝতেই পারল না কেন জ্যাসপার এত বিরক্ত হলো। সে ঠোঁট উল্টে বলল, এটা কি ছোট ব্যাপার? আপনি আমার হবু বর, নিজের এঙ্গেজমেন্ট নিয়ে এত কম আগ্রহ কিভাবে থাকে কারো? জ্যাসপার এক মুহূর্ত চুপ করল, তারপর ঠান্ডা গলায় বলল, এটা আমার বিয়ে না অ্যালিসা, এটা রাজ্যের সিদ্ধান্ত। আর আমার জন্যই এঙ্গেজমেন্টের চেয়ে জরুরি অনেক কিছু আছে। অ্যালিসার মুখটা শক্ত হয়ে গেল। সে ঠোঁট চেপে ধরে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার তো কোনো কিছুতেই আগ্রহ নেই প্রিন্স। আমি জানি না আপনি আদৌ কখনো বদলাবেন কিনা। এই বলে সে কল কেটে দিল। স্ক্রিনে এক মুহূর্তের জন্য তার ক্ষুব্ধ মুখটা ফুটে উঠল, তারপর নিঃসারে মিলিয়ে গেল। জ্যাসপার মাথা পেছনে ঠেকিয়ে চোখ বন্ধ করল। ফিওনার মুখটা আবারও মনে পড়ে গেল তার। বদলাতে হবে নাকি, সে নিজেকেই প্রশ্ন করল, কিন্তু উত্তরটা জানা ছিল না তার। ফিওনা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তার দেহ বিশ্রামে থাকলেও মন যেন কোথাও উড়ে চলেছিল। হঠাৎ স্বপ্নের মধ্যে সে দেখল দুইটা ড্রাগন, একটা সবুজ অন্যটা বাদামি। তারা একসঙ্গে আকাশে উড়ছিল। বাতাস তাদের ডানা ছুঁয়ে যাচ্ছিল, যেন তারা মুক্ত সুখী। কিন্তু হঠাৎই দৃশ্য বদলে গেল। একদল কালো ড্রাগনের ঝাঁক সবুজ ড্রাগনটিকে আক্রমণ করল। বিশাল নখরো আগুনের আঁচড়ে তাকে বিধ্বস্ত করতে লাগলো। সবুজ ড্রাগনটি ছটফট করছিল, প্রাণপণে লড়াই করছিল, কিন্তু সংখ্যায় কম ছিল বলে পেরে উঠছিল না। আর তখনই বাদামি ড্রাগনটি এক মুহূর্ত দেরি না করে সবুজ ড্রাগনকে রক্ষা করার জন্য সামনে এগিয়ে এলো।
প্রবল শক্তিতে শত্রুদের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল, কিন্তু নিজেই ভয়ানকভাবে আহত হলো। এক চিলতে আগুন তার ডানায় লাগলো, তীক্ষ্ণ দাঁত আর নখরে তার শরীর ক্ষতবিক্ষত হলো। তারপর এক চরম আঘাতে বাদামি ড্রাগনটি পাহাড়ের কিনারা থেকে নিচের দিকে পড়ে যেতে লাগলো। বাতাসে ধুলোর ঝড় উঠল, সমস্ত দৃশ্য যেন ধোঁয়ায় ঢেকে গেল। ঠিক সেই মুহূর্তে সে করুণ স্বরে চিৎকার করে উঠল, জাইরন! আর উপরে সবুজ ড্রাগনটি ধীরে ধীরে আবছা মানবরূপ নিতে নিতে কেঁপে উঠে বলল, অ্যালিসিয়া! ফিওনা ধপ করে উঠে বসল। বুক ধরফর করছে, শ্বাস দ্রুত হয়ে গেছে। তার মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে এলো, জাইরন! তারপর মুহূর্তের মধ্যে সে থেমে গেল। ফিওনা অবাক হয়ে চারপাশ দেখল। এ তো তার নিজের কক্ষ, ফ্লোরাস রাজ্যের নরম বিছানা। কিন্তু এই স্বপ্ন, কেন সে এমন কিছু দেখল? কে এই অ্যালিসিয়া আর জাইরন কে? স্বপ্নের ভেতরে দৃশ্যগুলো একটার পর একটা তার মাথায় ভেসে উঠছিল। বাদামি ড্রাগনটির জায়গায় সে নিজেকে ভাবতে লাগলো, আর সবুজ ড্রাগনের জায়গায় জ্যাসপারকে। কিন্তু এ কিভাবে সম্ভব? ফিওনা মাথায় হাত রাখল। গলাটাও যেন শুকিয়ে গেছে। সবকিছু ভীষণ বাস্তব মনে হচ্ছিল, যেন কোনো ভুলে যাওয়া স্মৃতি হঠাৎ করেই ফিরে এসেছে। কিন্তু এমন কিছু তো কখনো ঘটেনি। তারপর হঠাৎই একটা প্রশ্ন তার মনে উদয় হলো, এসবের সাথে আমার সম্পর্ক কি? কেন আমি এই স্বপ্ন দেখলাম? অ্যালিসিয়াকে জাইরনই বা কে? কোনো উত্তর ছিল না, শুধু এক অজানা রহস্য যা ক্রমেই গাঢ় হতে লাগলো। ফিওনা ধপ করে উঠে বসার পরও বুকের ধরফরানি কম ছিল না। স্বপ্নের দৃশ্যগুলো মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। জাইরন, এলিজিয়া, সেই ভয়ঙ্কর যুদ্ধ, পাহাড় থেকে পড়ে যাওয়া। কিন্তু হঠাৎই সে আরেকটা অদ্ভুত পরিবর্তন টের পেল। তার ঘাড়ের ট্যাটুটা হালকা গরম হয়ে উঠল। ফিওনা চমকে উঠল, হাত দিয়ে স্পর্শ করল জায়গাটা। কিন্তু স্পর্শ করতেই যেন তার সারা শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল। ব্যথা, এক ধরনের অদ্ভুত ব্যথা ট্যাটু থেকে ছড়িয়ে পড়ছে, যেন কিছু সিগন্যাল দিচ্ছে। এটা এটা আবার কেন হচ্ছে? ফিওনা চাপা গলায় ফিসফিস করল। সে আয়নার সামনে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে নিজের প্রতিচ্ছবি দেখার চেষ্টা করল। ট্যাটুটার গাঢ় নকশা যেন হালকা জ্বলজ্বল করছিল, ঠিক যেন কোনো অ্যাক্টিভ শক্তি এতে জেগে উঠেছে। আর তখনই তার মাথায় ভেসে উঠল স্বপ্নের সেই শব্দ, জাইরন। ফিওনার চোখ বড় হয়ে গেল। এই নামটা কোথা থেকে এলো? আর কেনই বা তার শরীর এমনভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে? তারপর সে ধীরে ধীরে টের পেল, এটা শুধুই ব্যথা নয়, এটা যেন একটা বার্তা। কিন্তু বার্তাটা কি? কে দিচ্ছে? ফিওনা বুঝতে পারল তার অতীতের সঙ্গে এই ট্যাটুর, এই স্বপ্নের আর এই নামগুলোর গভীর কোনো সংযোগ আছে। কিন্তু কি সেই সংযোগ, তা জানার জন্য তাকে আরও গভীরে যেতে হবে। কক্ষের জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল। ফিওনা হাত দিয়ে ট্যাটুটার উপর চেপে ধরল। মৃদু কাঁপতে কাঁপতে বলল, আমাকে জানতে হবে স্বপ্নটা কিসের ইঙ্গিত। অ্যালিসিয়া কে? ঠিক তখনই বাইরে কোথাও বজ্রপাতের শব্দ হলো। একটা ঝড় যেন তার অতীতকে তুলে আনতে চলেছে। এদিকে জ্যাসপারও গভীর ঘুমে ছিল, কিন্তু হঠাৎই তার শরীরে একটা তীব্র ধাক্কা অনুভব করল। তার ঘাড়ের সবুজ ড্রাগনের ট্যাটুটা যেন জ্বলতে শুরু করলো। সে তড়িঘড়ি করে উঠে বসল। কক্ষের অন্ধকারের মধ্যেও তার গাঢ় সবুজ ট্যাটু জ্বলজ্বল করছিল, যেন কারো সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছে। আবারও জ্যাসপার ফিসফিস করে বলল, নিজের ঘাড়ে হাত বুলিয়ে। তার মনে পড়ে গেল শেষবার যখন এমনটা হয়েছিল তখন সে পৃথিবীতে ছিল, আর এবার তো ফিওনা ভেনাসে। তাহলে কি এর সঙ্গে ফিওনার কোনো সম্পর্ক আছে? সে নিজের হাতের মুঠি শক্ত করল। না, এখানে কিছু একটা ঠিক নেই। জ্যাসপার ধীরে ধীরে নিজের ভেতরের ড্রাগন ইন্দ্রিয়কে ব্যবহার করে ট্যাটুর সংকেত বোঝার চেষ্টা করল, কিন্তু কোনো উত্তর পেল না। বরং মনে হলো কারো উপস্থিতি সে অনুভব করতে পারছে, কারো যার অস্তিত্ব অনেক গভীরে চাপা পড়ে আছে। তারপর হঠাৎই মনে পড়ে গেল দেবতা আব্রাহারের কথা।
তিনি বলেছিলেন আমি জাইরনের পুনর্জন্ম এবং অ্যালিজিয়া হচ্ছে অ্যালিসা। অ্যালিজিয়া। জ্যাসপার মনে মনে নিজেই কথাটা আওড়াতে লাগলো। তার হাত দুটো কাঁপছিল। যদি অ্যালিসা সত্যি অ্যালিজিয়া না হয়, তাহলে কি এতদিন সে ভুল বুঝেছে? সে দ্রুতই উঠে দাঁড়ালো। কালকে আবার দেবতা আব্রাহারের কাছে যেতে হবে। জ্যাসপার জানে দেবতা কিছু লুকিয়ে রেখেছে। সে আজ আর বিশ্রাম নেবে না। কাল যে করেই হোক তাকে সত্যটা জানতেই হবে। ভেনাসের আকাশ আজ স্বচ্ছ। সূর্যের আলো নীলাভ মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। ফিওনার পা প্রথমবারের মতো স্পর্শ করল স্টেলার একাডেমির মসৃণ ধাতব মিশ্রিত পথ। এখানকার মাটি কাচের মতো স্বচ্ছ। নিচে ভেসে থাকা বিশাল সব শক্তি কেন্দ্র দেখা যায়, যা পুরো ক্যাম্পাসের ভারসাম্য বজায় রাখছে। আশেপাশের ভবনগুলো যেন কেবল ইঞ্জিনিয়ারিং দক্ষতার নিদর্শন নয়, বরং শিল্পকর্ম নির্মল আকাশের নিচে ভাসমান মাধ্যাকর্ষণের শৃঙ্খলা অস্বীকার করে দাঁড়িয়ে আছে। ক্যাম্পাসে ঢোকার মুহূর্তেই ফিওনা টের পেল শত শত দৃষ্টি তার দিকে নিবদ্ধ। কেউ ফিসফিস করছে, কেউ মুখের কোণে চাপা হাসি, কেউ আবার বিস্মিত চোখে তাকিয়ে আছে। নতুন শিক্ষার্থী এখানে আসে প্রতি বছর, কিন্তু আজ যেন পরিস্থিতি কিছুটা অন্যরকম। ও কি নতুন? প্রাইম ডিভিশনের ছাত্রী। কোন রাজ্য থেকে এসেছে? ফিসফিসগুলো ফিওনার কানে আসছিল, কিন্তু সে ভান করল যেন কিছুই শুনতে পাচ্ছে না। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করল, যদিও গলা শুকিয়ে আসছিল। তুমি ঠিক আছো তো? পাশে থাকা লিয়ারা ধীরে ধীরে বলল। ফিওনা মৃদু মাথা নাড়ল। একাডেমির প্রবেশদ্বার স্বচ্ছ নীলাভ স্ফটিকের তৈরি, যার ভেতর দিয়ে প্রবেশ করতেই চারপাশের বাতাসে অদ্ভুত এক ভারী অথচ আরামদায়ক অনুভূতি ভেসে এলো। বিশাল গ্র্যাভিটেশনাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই এক ভবন থেকে অন্য ভবনে চলে যেতে পারে। কাচের মতো স্বচ্ছ কিন্তু কঠিন পদার্থের তৈরি ফ্লোরে মহাকাশের তারার প্রতিচ্ছবি দেখা যায়, যা হাঁটার সময় এক অনন্য অনুভূতি দেয়। এখানে শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী প্রাইম ক্যাডেটস, নতুন শিক্ষার্থীরা প্রথম ক্যাডেটসেই ভর্তি হয়। ইন্টারমিডিয়েট ক্যাডেটস দ্বিতীয় স্তর, যারা কিছু বছর পড়েছে কিন্তু এখনও বিশেষায়িত প্রশিক্ষণে যায়নি। অ্যাডভান্স ক্যাডেট তৃতীয় স্তর, যারা গবেষণা ও জটিল বিষয়গুলোতে পারদর্শী হতে শুরু করেছে। এলিট স্টেলার গার্ডস চূড়ান্ত স্তর, যারা শিক্ষার শেষ ধাপে এসে বাস্তব প্রশিক্ষণ ও মিশনে অংশ নিচ্ছে। এটি একাডেমির সর্বোচ্চ স্তর, যেখানে শিক্ষার্থীরা শুধু পড়াশোনাই করে না, বরং বিভিন্ন মহাকাশ গবেষণা, যুদ্ধ কৌশল ও স্টেলার টেকনোলজিতে প্রশিক্ষিত হয়। অন্যদিকে ফিওনা প্রাইম ক্যাডেটস এই নতুন ভর্তি হয়েছে, যেখানে তাকে মূলত স্টেলার ফিজিক্স, কসমিক ইতিহাস আর বেসিক মহাকাশ প্রযুক্তি শেখানো হবে। এই ক্যাম্পাসে পৃথিবী থেকে ফিওনাই একমাত্র সদস্য। হঠাৎ পুরো ক্যাম্পাসে মৃদু ঝংকার শোনা গেল। একাডেমির মূল ভবনের সামনে বিশাল এক হলোগ্রাফিক স্ক্রিন জ্বলে উঠল, যেখানে ধীর কণ্ঠে ঘোষণা এলো, সম্মানিত শিক্ষার্থীরা, আজ আমরা আমাদের নতুন সহপাঠীকে স্বাগত জানাচ্ছি। তারপরেই কণ্ঠ বদলে গিয়ে পরিচিত হয়ে উঠল, ফিওনা, সামনে এসো। গলার স্বর প্রফেসর লেক্সান্ড্রাসের। ফিওনার বুকটা ধক করে উঠল। এত শিক্ষার্থীর সামনে! ক্যাম্পাসের ওপেন এয়ার সেমিনার হলে বিশাল এক জমায়েত। চারপাশে শূন্যে ভাসমান সিটিং এরিয়া, যেখানে শিক্ষার্থীরা বসে আছে। প্রত্যেকের চোখ এখন ফিওনার দিকে। ধীরে ধীরে সে এগিয়ে গেল। অনুভব করল অদৃশ্য এক চাপে সে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। প্রফেসর লেক্সান্ড্রাস তার দিকে তাকালেন। তার চোখ গভীর প্রজ্ঞায় ভরা, তবে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। এই শিক্ষার্থী আমাদের প্রাইম ডিভিশনের নতুন সদস্য। সবাই নীরব, শুধু কিছু ফিসফিস শোনা যাচ্ছে। সে কোন রাজ্যের? আগে কখনো নাম শুনিনি তো। তার শক্তি কি? প্রফেসর এবার এক মুহূর্ত থেমে বললেন, ফিওনা এসেছে পৃথিবী থেকে। এবার যেন এক মুহূর্তে পুরো ক্যাম্পাস নিস্তব্ধ হয়ে গেল। পৃথিবী থেকে? যারাই নাম কখনো শোনেনি তারা কপাল কুঁচকে তাকালো, যারা জানতো তারা শিহরিত হলো।
ভেনাসের বাইরের কেউ এখানে? একাডেমির ইতিহাসে এমন ঘটনা তো কখনো ঘটেনি। ফিওনা টের পেল এখন সবাই তাকে শুধু কৌতূহলে চোখে নয়, অবিশ্বাস আর শঙ্কার চোখে দেখছে। একজন শিক্ষার্থী চাপা গলায় বলল, এটা কি সম্ভব? একজন পৃথিবীর মেয়ে আমাদের ভেনাসের ক্যাম্পাসে? অন্যজন ফিসফিস করল, তার কি বিশেষ শক্তি আছে? ফিওনা কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। তার চারপাশের গুঞ্জন ধীরে ধীরে বাড়ছে। সে জানে এই জায়গা তার জন্য সহজ হবে না, কিন্তু সে এটাও জানে এই ক্যাম্পাসে তার আসার পেছনে কোনো না কোনো কারণ আছে। হয়তো এই একাডেমি, হয়তো এই রাজ্য, হয়তো পুরো ভেনাসই তার ভাগ্যে লেখা ছিল। সে গভীর শ্বাস নিল। এই যুদ্ধ তাকে একাই লড়তে হবে। তারপর প্রফেসর বললেন, ফিওনা, তোমার প্রথম ক্লাস হবে স্টেলার ফিজিক্স বিষয়ে। তুমি ক্লাসরুম B3-তে চলে যাও। ফিওনা এক মুহূর্ত দম নিল। সে জানে এটা শুধুই শুরু। এখন তাকে নিজেকে প্রমাণ করতে হবে। এই উন্নত গ্রহের মেধাবীদের মাঝে নিজের অবস্থান তৈরি করতে হবে। স্টেলার একাডেমির ক্লাসগুলো ছিল হোলোগ্রাফিক থিয়েটারের মাধ্যমে পরিচালিত, যেখানে বাস্তবের মতোই জিনিস অনুভূত হয়। প্রথম ক্লাস ছিল কসমিক অ্যানালিটিক্স, যেখানে মহাবিশ্বের বিভিন্ন গ্রহ ও সভ্যতার বিবর্তন নিয়ে আলোচনা করা হয়। পুরো কক্ষটাই যেন ভবিষ্যতের কোনো গবেষণাগার। চারদিকে স্বচ্ছ কাচের দেয়াল, যার ওপাশে মহাজাগতিক নীল আভা ভেসে বেড়াচ্ছে। শূন্যে ভাসমান স্ক্রিনে ক্লাসের বিষয়বস্তু ফুটে উঠেছে। আর কেন্দ্রে দাঁড়িয়ে আছেন প্রফেসর লেক্সান্ড্রাস, ভেনাসের অন্যতম শ্রেষ্ঠ বিদ্বান, ড্রাগন ইতিহাস ও শক্তির উপর বিশেষজ্ঞ। ফিওনা ঘন ঘন শ্বাস নিচ্ছে। আজ তার প্রথম ক্লাস, আর প্রথম দিনেই তাকে নিজের পরিচয়, নিজের শক্তি নিয়ে নতুন কিছু শিখতে হবে। প্রফেসর ধীরস্থির কণ্ঠে বললেন, ফিওনা, তুমি জানো কি তোমার ভেতরে যে শক্তি রয়েছে তা খুব সাধারণ কিছু নয়? ফিওনা কিছুটা চমকে গেল। আমি তো জানি না, সে মৃদু স্বরে বলল। প্রফেসর হালকা হাসলেন, তারপর স্ক্রিনের দিকে ইঙ্গিত করলেন। সেখানে বিভিন্ন রঙের ড্রাগনের প্রতিচ্ছবি ফুটে উঠল। নীল, লাল, রূপালি, সবুজ আর একদম শেষে একটা বাদামি ড্রাগনের প্রতিচ্ছবি। এটা হলো বাদামি ড্রাগন, খুবই বিরল। ফিওনার চোখ বড় হয়ে গেল। আমি কি বাদামি ড্রাগনের উত্তরাধিকারী? প্রফেসর মাথা নাড়লেন। ঠিক তাই। বাদামি ড্রাগনের বিশেষত্ব হলো তারা শুধু শারীরিক শক্তিতেই শক্তিশালী নয়, বরং তাদের মানসিক শক্তিও অসাধারণ। তারা অনুভব করতে পারে এমন অনেক কিছু যা সাধারণ ড্রাগনরা পারে না। তাদের কাছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের কিছু আভাসও আসে। ফিওনার মনে পড়ল তার স্বপ্নগুলোর কথা। কখনো অদ্ভুত আলো, কখনো অস্পষ্ট চিত্র, কখনো এক রহস্যময় কণ্ঠস্বর। তবে কি এইসব কিছুই তার ভেতরের ক্ষমতার অংশ? তবে মনে রেখো, প্রফেসর এবার কঠোর কণ্ঠে বললেন, ভেনাসে খুব কম ড্রাগন রূপ ধরবে। বিশেষ পরিস্থিতি ছাড়া ড্রাগন রূপ ধারণ করা বিপজ্জনক হতে পারে। ফিওনা বিস্ময়ে তাকিয়ে রইল। কেন? বিপজ্জনক কেন? প্রফেসর গভীর চোখে ফিওনার দিকে তাকালেন। কারণ ভেনাসের নিয়ম বদলাচ্ছে, আর তোমার শক্তি যদি ভুল হাতে পড়ে তাহলে তা এক মহা বিপর্যয় ডেকে আনতে পারে। প্রথম ক্লাস শেষ হতে না হতেই ফিওনার মাথা ভরে আছে হাজারো নতুন তথ্য দিয়ে। বাদামি ড্রাগনের বিশেষত্ব, ভেনাসের নিয়মকানুন আর তার নিজের অজানা শক্তি। এসব ভাবতে ভাবতেই সে হাঁটছিল স্টেলার একাডেমির বিশাল করিডোর দিয়ে। কিছুক্ষণের মধ্যেই সে ক্যান্টিনে পৌঁছালো। ক্যান্টিনটা যেন সাধারণ কোনো খাবারের জায়গা নয়, বরং ভবিষ্যতের এক ভোজনশালা। টেবিলগুলো স্বয়ংক্রিয়ভাবে খাবার পরিবেশন করছে। শূন্যে ভাসমান মেনু স্ক্রিন থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দের খাবার অর্ডার করছে। ফিওনার পাশেই বসেছে কিছু নতুন বান্ধবী, রায়না, মিলিয়া আর সেরেনা। তারা সবাই প্রাইম ডিভিশনের শিক্ষার্থী আর ফিওনাকে দেখে খুবই আগ্রহী। তাহলে তুমি পৃথিবী থেকে এসেছো, মানবী থেকে ড্রাগনে পরিণত হয়েছ। এটা তো অবিশ্বাস্য। রায়না চওড়া চোখে তাকিয়ে বলল। মেলিয়া হাসল।
আমাদের ক্যাম্পাসে প্রথমবার কোনো মানুষ ভর্তি হলো, এটা ইতিহাস। ফিওনা একটু অস্বস্তি বোধ করল, মেলিয়াদের বন্ধুত্বপূর্ণ আচরণে স্বস্তি পেল। ঠিক তখনই একটা ছেলেকে দেখা গেল। লম্বা, ছিপছিপে গঠন, চোখে যেন দুষ্টুমির ঝলক দিচ্ছে। সে একদম ফিওনার সামনে এসে বসে বলল, শুনেছি তুমি পৃথিবী থেকে এসেছো, একবার বলে দাও তো পৃথিবীর খাবারের স্বাদ কেমন? কারণ এই ক্যান্টিনের খাবার তো মনে হচ্ছে এলিয়েনদের জন্য বানানো। ছেলেটির কথায় ফিওনা প্রথমে চমকে গেলেও পরে হেসে ফেলল। তোমার নাম কি? ছেলেটি চোখ টিপে বলল, আমি লুকাস। আর তুমি? অবশ্যই তুমি ফিওনা, কারণ এখন পর্যন্ত পুরো ক্যাম্পাস তোমার কথাই বলছে। ফিওনা অবাক হলো। আমার কথা? লুকাস কাঁধ ঝাঁকালো। অবশ্যই। এতদিন ধরে কেউ জানতেও পারেনি যে পৃথিবী থেকে কেউ এখানে পড়তে আসতে পারে, আর এখন তুমি এখানে। আমি বাজি ধরে বলতে পারি তুমি শুধু ক্লাসে নয়, পুরো একাডেমিতেই আলোড়ন তুলে ফেলবে। ফিওনা হাসল। লুকাসের মজার কথাবার্তা আর সহজাত বন্ধুত্বপূর্ণ আচরণ তাকে স্বস্তি দিচ্ছিল। এতদিন ধরে সে শুধু নিজের ভেতরে ভয়ের সঙ্গে লড়াই করছিল, কিন্তু এখানে এসে নতুন বন্ধু পাওয়াটা সত্যি একটা স্বস্তির ব্যাপার। তাহলে? লুকাস আবার বলল, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? আমি কিন্তু খুবই ভালো বন্ধু। ফিওনা চোখ সরু করে তাকালো। তুমি কি সব সময় এত কথা বলো? লুকাস হাসল। এটাই আমার বিশেষত্ব। ফিওনা হাসতে হাসতে মাথা নাড়ল। ঠিক আছে লুকাস, উই আর ফ্রেন্ডস নাও। লুকাস উচ্ছ্বসিত মুখে বলল, তাহলে বন্ধুত্বের প্রথম নিয়ম ক্যান্টিনের সবচেয়ে ভালো খাবার খুঁজে বের করা। চলো শুরু করা যাক। ফিওনা বুঝতে পারল লুকাসের সঙ্গে বন্ধুত্ব মানেই একগাদা হাসি, মজা আর রহস্যময় সব কাণ্ড কারখানা হবে। 2 দিন কেটে গেছে, আর ফিওনা বুঝতে পারছে স্টেলার একাডেমিতে তার জীবনটা এখন বেশ স্বাভাবিক হয়ে এসেছে। নতুন পরিবেশ, নতুন বন্ধুরা, সব কিছুতেই সে নিজেকে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। তবে সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে লুকাস। ওর হাসি খুশি স্বভাব, ঠাট্টা মশকরা আর দারুণ বন্ধুত্বপূর্ণ আচরণে ফিওনার একাকিত্ব যেন উধাও হয়ে গেছে। লুকাসের সঙ্গে প্রতিদিন ক্লাস করা, ক্যান্টিনে খাওয়া, লাইব্রেরিতে পড়াশোনা, এসব যেন এক রুটিন হয়ে গেছে ফিওনার জন্য। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম। ক্যান্টিনে ঢুকেই ফিওনা টের পেল কেউ একজন তাকে দেখছে। অস্বস্তি বোধ করল। চারপাশে তাকিয়ে দেখতে পেল কোণের এক টেবিলে বসে থাকা একজন দীর্ঘদেহী ছেলে তার দিকে তাকিয়ে আছে। চোখজোড়া আকাশি রঙের, মুখে এক অদ্ভুত নির্লিপ্ত ভাব। ফিওনার মনের মধ্যে মুহূর্তেই ঝলক দিয়ে উঠল। এই ছেলেটাকে সে আগেও দেখেছে। কোথায়? ফ্লোরাস রাজ্যের দরবারে। ফিওনার মুখ ভুরু কুঁচকে গেল। সেই ছেলেটাকে ড্রাকোনিসের ছোট ছেলে হিসেবে দেখেছে, প্রিন্স জ্যাসপারের ছোট ভাই। কিন্তু সে এখানে কি করছে? ছেলেটা ধীর পায়ে এগিয়ে এলো। ফিওনা, তুমি এখানে? তার গলার স্বর গভীর, কিন্তু অবাক লাগছিল না, বরং সে যেন অনেক কিছুই জানে। ফিওনা চোখ সরু করে তাকালো, তারপর পাল্টা প্রশ্ন করল, আপনি এখানে কেন? ছেলেটা একটু হাসল। আমি এখানে পড়ি। অ্যাডভান্স লেভেলে, আপাতত ফাইনাল ইয়ারে আছি। এলিট স্টেলার গার্ডের সদস্য। ফিওনা বিস্ময়ে চোখ বড় করল। তাহলে তো আপনার পড়ালেখার শেষ পর্যায়ে। অ্যাথেরিয়ন মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু তুমি? ফিওনা সোজা হয়ে দাঁড়ালো। আমি প্রাইম ডিভিশনের। অ্যাথেরিয়নের চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় খেলে গেল। তারপর সে মুখে রহস্যময় হাসি এনে বলল, বেশ, তাহলে তুমি আর আমি এখন একই একাডেমিতে, তবে আমি তোমার সিনিয়র। ফিওনা ভ্রুকুচকে তাকিয়ে বলল, এত বড় ছেলে হয়ে এখনো পড়াশোনা শেষ হয়নি? অ্যাথেরিয়ন হেসে পাশের চেয়ার টেনে বসে বলল, তোমার কি আমাকে বয়স্ক মনে হয়? আমি কচি একটা ছেলে, সবেমাত্র 24 বছর বয়স হয়েছে। জ্যাসু ভাইয়ার মতো 28 নয়। ফিওনা একটু থমকালো কথাটা শুনে। তার মনে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করল। সে শুধু একটা সাধারণ প্রশ্ন করেছিল, আর অ্যাথেরিয়ন তার উত্তরে হুট করে জ্যাসপারের প্রসঙ্গ টেনে আনলো কেন?
সে কি ইচ্ছে করেই জ্যাসপারের কথা তুলল, নাকি এটা নিছকই কাকতলীয়? ফিওনা চট করে নিজের অস্বস্তি ঝেড়ে ফেলল। সে আর দাঁড়ালো না, সংক্ষিপ্ত স্বরে বলল, ঠিক আছে, দেখা হবে, বিদায়। কথা শেষ করেই সে দ্রুত ক্যান্টিন ছেড়ে বেরিয়ে গেল। তার ভেতরে অদ্ভুত এক অস্বস্তি বাসা বাঁধছিল। ড্রাগনিসের সাথে কোনো সম্পর্ক আছে এমন কাউকে দেখতে বা কথা বলতে কেন যেন তার ভালো লাগে না।